space where any mass experiences a gravitational force. এটু লিখলেই হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স বলা লাগবে, ইয়েস। আচ্ছা, এইটার জন্য দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি কোনো মার্ক স্কিম পাঠাই নাই, পাঠাইছি? মার্ক স্কিম না দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এইখানে সবগুলো ইয়ারের ট্রেসিং দেওয়া আছে। সো মার্ক স্কিম আপনারা কিভাবে অ্যাক্সেস করবেন সেটা একটু দেখাই দিচ্ছি, খেয়াল করেন। দিস ইজ ইয়োর গুগল ড্রাইভ ফোল্ডার, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। লিঙ্ক দেখছো গ্রুপের ডিসক্রিপশন? যারা দেখছো বলেন গুড। ইফ ইউ গো ইন দ্য গ্রুপ ডিসক্রিপশন ইউ উইল ল্যান্ড ইনটু দিস ফোল্ডার। এই ফোল্ডারে আমি স্পেসিফিক একটা জিনিস দিয়ে দিতেছি, দাঁড়াও দেখাই। Okay, before I upload this thing, let me just show you what this is about. You, this is going to be PDF file which is about 43 megabyte and about 1400 pages. কি আছে এর ভিতরে? Wait, my nitro is turning up, so it's taking some time. দেখেন, Palavan, if you open up this PDF of mark scheme and examination report in your PC, whatever device that you work with, in any regular PDF opener, সেটা তোমার ফক্সিট হতে পারে, অ্যাডব হতে পারে, নাইট্রো হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে, অন দ্য টেবিল অফ কন্টেন্টস ইউ গোনা ফাইন্ড অল অফ দ্য ইয়ার নাম্বার। এখানে প্রথমে আছে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের সবগুলো মার্ক স্কিম এন্ড এক্সামিনেশন ফর এক্সাম্পল দিস দ্য ফেব্রুয়ারি মার্চ 2016 এর মার্ক স্কিম 42, দিস গোজ অন, এবং এটার ইমিডিয়েট পরে দেওয়া আছে হচ্ছে ওই সেম পেপারের এক্সামিনেশন রিপোর্ট। সো প্রথমে আছে হচ্ছে সব ফেব্রুয়ারি মার্চগুলা, সো M16, M17, M18, M19 এরকম। M স্ট্যান্ডস ফর ফেব্রুয়ারি মার্চ, S স্ট্যান্ডস ফর মে জুন, W স্ট্যান্ডস ফর অক্টোবর নভেম্বর। সো দিস ইজ দ্য টোটাল লিস্ট। এগুলো এখন দিব, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদেরকে ব্রাউজার থেকে কিছু খোঁজা লাগবে না। এই একটা জিনিস খুলে নিয়ে করতে থাকবেন, ওয়ার্কশিট হাতে থাকবে আর মার্ক স্কিম পিসিতে অন করা থাকবে, গ্রুপ ডিসকাশন গেলে বাবা, ঠিক আছে? সো এখান থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারবা, দরকার মতো পড়তে পারবা, এবং ইট উইল বি হেল্পফুল ফর ইউ। এখানে তোমাদের ওয়ার্কশিটের টোটাল রেঞ্জের ফুল মার্ক স্কিম এক্সামিনেশন রিপোর্ট সিকোয়েন্সিয়ালি সর্ট করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে সব ফেব্রুয়ারি মার্চ, তারপর আছে সব মে জুন, তারপর আছে সব অক্টোবর নভেম্বর, কারণ পিসিতে নর্মালি অর্ডার করলে ওই সিকোয়েন্সে আসে। সো আমি ওই সিকোয়েন্সে দিয়েছি, সো এক্সাক্ট ইয়ার অনুযায়ী গুছানো নাই, মানে বুঝছো? মানে মে জুনে 22, তারপর অক্টোবর নভেম্বর 22, তারপর আবার মে জুনে 23, তারপর অক্টোবর নভেম্বর 23, এইভাবে স্যান্ডউইচ করা নাই। অল দ্য ফেব্রুয়ারি মার্চ ইন ফার্স্ট, দেন অল দ্য মে জুন ফার্স্ট, সেকেন্ড, অ্যান্ড দেন উই হ্যাভ অল দ্য অক্টোবর নভেম্বর। সো এই ফোল্ডারটা আমি তোমাদের দিই, এবং এই ফোল্ডারটা থেকে আজকে আমি তোমাদের প্রবলেম সলভ করা দেখাবো, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ন্যাভিগেট দিস হোল থিং। সো লেট মি জাস্ট আপলোড দিস ওভার হিয়ার। গুড, দেয়ার ইট ইজ। ঠিক আছে, তো আপনার একটু কষ্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি কেউ ডাইরেক্টলি ব্রাউজার থেকে পড়তে চান ব্রাউজার থেকে পড়তে পারেন, প্যারা নাই, ডাউনলোড করে রাখা ভালো। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা জিনিস। 2 নম্বর হচ্ছে জাস্ট স্টার্ট ইউজিং ইট। এই যে এটা হচ্ছে আমাদের নাইট্রো পিডিএফ, নাইট্রো পিডিএফ থেকে সবই দেখা যায়। নাইট্রো আপাতত আমি ইউজ করতেছি না, কারণ নাইট্রো লাগবে না। আমি এখানে অন করি,
open with okay. এটা হচ্ছে Mejun 1341. So I'm gonna go into the mark scheme tab and find out S1341 mark scheme. Mark scheme হচ্ছে এটা. So that is this one. কত নম্বর কোশ্চেন ছিল? নাম্বার 1, রাইট? যে দেখো, রিজিওনাল স্পেস অফ এরিয়া অফ ভলিউম ওয়ার এ মাস এক্সপেন্সিভ ফোর্স। গবেষণার কথাটা ওরা বলে নাই, সো তুমি লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। ওকে, এটা গেল এক নাম্বার। এটা ডেফিনিশনে খুব একটা আমারই ঝামেলার কিছু না, ওই জন্য মার্কস বের করতেছি না। পরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেনে কি বলছে? বি, ইন দ্য সোলার সিস্টেম দ্য প্ল্যানেটস মে বি অ্যাজিউমড টু বি ইন সার্কুলার অরবিট অ্যাবাউট দ্য সান। ডেটা ফর দ্য রেডি অফ দ্য অরবিটস অফ দ্য আর্থ এন্ড জুপিটার অ্যাবাউট দ্য সান আর গিভেন ইন ফিগার 1.1। সো এদের ইন্ডিভিজুয়াল রেডিয়াস দেওয়া আছে, বাট ইউনিটটা খেয়াল করেন। ইউনিটটা কত? কিলোমিটার। সো তুমি যখন তোমার ম্যাথ করার জন্য বসাবা, এসআই ইউনিটে বসাতে হলে এই সবগুলোকে আবার 10^11 দিয়ে বসাইতে হবে। কিলোমিটার needs to be converted to meters. So just be careful for the unit conversion. State Newton's law of gravitation. এইটা লেখার সময় স্টুডেন্টরা ভুল করে হচ্ছে Newton's law of gravitation was given for point masses, not for object, not for particle. Keyword, point masses. So the gravitational force that exists between two point masses is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the in between distance. এই পুরো জিনিসটা প্রপারলি লেড আউট থাকতে হবে। বলা নাই? But point masses লিখবা। You never know when say loses their cool. বলো। যদি তুমি ইকুয়েশন লেখো তাহলে সেখানে তোমার ওই সবগুলো ভ্যারিয়েবলকে আলাদা করে আবার ডিফাইন করা লাগবে। That the gravitational force that exists is Fg proportional to m1 m2 divided by r square, where m1 and m2 are the masses of the two point masses and r is the distance between their centers. তোমাকে যদি তুমি ইকুয়েশন দিয়ে লেখো তাহলে তোমাকে ওই ইকুয়েশনের প্রত্যেকটা কোয়ান্টিটি আলাদা করে প্রপারলি ডিফাইন করতে হবে। দ্যাট অলসো ওয়ার্কস। ঠিক আছে, এভাবে লিখতে হয়। এই যে দেখো, force proportional to product of two masses, force inversely proportional to the square of the in between in their separation, and point number 3 হচ্ছে either reference to point masses or separation is too big to the size of the masses. So তুমি যদি point masses না লেখো তাহলে তোমাকে either বলতে হবে আলাদা করে যে the separation of the masses are way too bigger compared to the size of the masses or diameter or radius of the masses. So always prefer to write এখানে শুধু mass না লিখে শুধু point masses লিখবা। Make a habit of it, you're covered. বুঝা আছে? আচ্ছা, এটা যাতে আমাদের ভুল না, এটা বারবারই আসতে থাকবে। সো এটা একবার প্রপারলি শিখে তুমি বারবার মার্কস পেতে থাকবা। নাম্বার 2 তে কি বলছে খেয়াল করেন, ইউজ নিউটনস ল অফ টু ডিটারমাইন দ্য রেশিও অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ডিউ টু দ্য সান এট অরবিট অফ আর্থ এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ স্ট্রেংথ ডিউ টু দ্য সান এট দ্য অরবিট অফ জুপিটার। এই রেশিও বের করার মেকানিজম খুবই সিম্পল। আমরা সিম্পলি যে জিনিসটা করবো সেটা হচ্ছে ট্রাইং টু ফাইন্ড আউট দ্য জি ই ডিভাইডেড বাই জি জে। সো ভ্যালুগুলো আমরা বসাই। এটা হচ্ছে জি এম, এই এমটা হচ্ছে সানের ম্যাস, ডিভাইড বাই আর ই স্কোয়ার, এটা হচ্ছে আর্থের রেডিয়াস, এদিকে হবে হচ্ছে জি এম ডিভাইড বাই আর জুপিটার স্কোয়ার। সো এই ভ্যালুগুলো এখন বসাতে গেলে আমাদের আলটিমেটলি জিএম উপর নিচে ক্রস আউট হয়ে যাবে, বাকি থাকবে শুধু রেডিয়াসের রেশিও। যেহেতু আমরা এখানে রেশিও বের করতেছি, এখানে তুমি কিলোমিটার টু মিটার কনভার্সন না করলে সমস্যা নাই, আলটিমেটলি ইউ এন্ড আপ উইথ দ্য সেম ভ্যালু। সো দিস ক্যান আলটিমেটলি লুক লাইক আর জে স্কোয়ার ডিভাইড বাই আর ই স্কোয়ার। And if you ask me, because both of these 10 multipliers are exactly same, you can choose only to place these two numbers, and that's good. So উপরে আছে হচ্ছে জুপিটারের ভ্যালু, জুপিটার ভ্যালুটা উপরে বসাবো 7.78 স্কোয়ার, নিচে হচ্ছে 1.50 স্কোয়ার। এটা বসায় দেখেন কত আসে। এই ম্যাচটা তো হচ্ছে আর্থ সানের ম্যাচ। আমরা যখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করি তখন তো আমরা জুপিটার বা আর্থকে হচ্ছে টেস্ট ম্যাচ ধরতেছি, ওদের ম্যাচটা তো কনসিডার করা হয় না। ওই লোকেশনে আমরা কার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করতেছি? সানের। সো সানের ম্যাচটা দুজনের জন্যই সেম, কারণ সান তো সেন্ট্রাল ম্যাচ। ঠিক আছে, এই ম্যাচটা কার ম্যাচ? সানের ম্যাচ। ওইটা ওটা অটোমেটিক্যালি বোথ সাইডে উপর নিচে কালারে চলে যাবে। রেশিওটা কত আসছে? 26.9। এন্ড কোশ্চেন হচ্ছে আনসার কি আমরা 3SF দিব না 2SF দিব? এটা হচ্ছে সিএ কোশ্চেনের মোস্ট টিপিক্যাল। এখানে গিভেন আনসারগুলো ভ্যালুগুলো কত এসএফ দেওয়া। সো স্টিক টু 3SF। 26.9 26. রেশিও কখনোই আমরা প্রেফারেবলি এত ডিভাইড বাই এত এই ফর্মেটে লিখবো না। We will never. Ratios and everything should be written in decimal numbers. Not necessarily something is to something. এভাবে লেখা দরকার নাই। One single decimal number and that's good enough. C number কি বলছে দেখেন। The orbital path of the Earth about the Sun is t. এটা হচ্ছে আমাদের পিরিয়ড। Use ideas of circular motion to show that the mass m of the Sun is given by the relationship m equals to 4 pi square r cubed divided by g square, where r is the radius of the Earth's orbit due to the Sun and g is the gravitational constant. Explain your working. আচ্ছা, এক্সপ্লেন ইউর ওয়ার্কিং এর জন্য আমাদের প্রথমে একটা সেন্টেন্স স্টেট করা লাগবে, সেটা হচ্ছে all of Earth's required centripetal force comes from Earth's gravitational force.
অথবা তোমাকে স্পেল আউট করা লাগবে সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স, এই স্টেটমেন্টের জন্য 1 মার্ক। ওকে, সো আই এম গোনা রাইট ফোর্স সেন্ট্রিপেটাল ইকুয়ালস টু ফোর্স গ্র্যাভিটেশন। এই জিনিসটা সিম্বল দিয়ে লেখা যাবে না, এই জিনিসটা তোমার স্পেল আউট করা লাগবে বা হচ্ছে এরকম ওয়ার্ডে লেখা লাগবে। এরপর তুমি আস্তে ধীরে এখন এটাকে ভ্যালু বসানো শুরু করো। সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য আমরা বসাবো, যেহেতু আমাদের টি দিয়ে লেখা আছে, আমি গোনা রাইট দিস অ্যাজ এম ওমেগা স্কয়ার আর, কারণ হচ্ছে আমাদের এই আরটা হচ্ছে কি ওয়েট, এখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। দেখো এখানে এরা গ্যাঞ্জাম করছে, নরমালি আমরা ক্যাপিটাল আর দিয়ে কি বুঝাই, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, বাট এখানে ওরা ক্যাপিটাল আর দিয়ে কি বুঝাইছে, রেডিয়াস অফ দ্য অরবিট। সো এটা এই গ্যাঞ্জামটা কম্প্রিহেনসিভ কোশ্চেন হইতে থাকবে, জাস্ট বি কেয়ারফুল সো দ্যাট ইউ ক্যান স্টিক টু দ্য ওয়ার্ডিং লেটারিং অফ দ্য কোশ্চেন। এখানে আর বসাইলাম, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হবে হচ্ছে জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। এইখানে তুমি কোন এম দিয়ে কি মিন করছো সেটা তোমার লেখার দরকার আছে। আছে বলতে হচ্ছে স্মল এমটা কিন্তু আমাদের কোশ্চেনের কথা ডিফাইন করা নাই, ক্যাপিটাল এম আছে, পাই আছে, আর আছে, জি আছে, টি স্কোয়ার আছে, তুমি এখানে বাকি সবকিছু ইউজ করছো, জাস্ট এখানে স্মল এমটা কি জিনিস সেটা স্লাইটলি একটু মেনশন করা লাগবে। এটা এসেনশিয়াল না, বাট ইটস অন দ্য সেফটি সাইড। সো এখানে আমরা লিখবো হচ্ছে এম ইকুয়ালস টু মাস অফ আর্থ। বুঝা যাচ্ছে? এরপর তুমি এখন এখানে ওমেগা ভ্যালু, এখানে এম এম অটোমেটিকলি কাটাকাটি চলে গেল, সেটা নিয়ে আমাদের বদলেশন নাই। আর যেহেতু এমটাকে আমাদের সাবজেক্ট করা লাগবে, সো আমি লেফট সাইডে সবগুলোকে রাইটে নিয়ে আসছি, রাইট সাইডে সবগুলো লেফটে নিয়ে দিছি। সো আমরা রাইট লাইক দিস, জিএম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু ওমেগাকে যদি ভেঙে দেই ইন টার্মস অফ টাইম পিরিয়ড, আমরা টু পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, এরপর এটাকে প্রপারলি গুছালে তুমি অটোমেটিকলি এই ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাবা, দ্যাট বিকামস 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইড বাই জিটি স্কোয়ার, এন্ড দ্যাটস ইট। না, ইউনিটি প্রুফ করা যাবে না, বিকজ ইউনিটি প্রুফ করার টেকনিকটাকে আমরা বলে হচ্ছে চেকিং দ্য হোমোজেনিটি অফ দ্য ইকুয়েশন। এখানে আমাদের ফুল ইকুয়েশনটা ডেরাইভ করতে বলছে, ইকুয়েশনটা হোমোজেনাস কিনা সেটা প্রুফ করতে বলা নাই। বুঝছেন কি? না, হোমোজেনিটি চেকের জন্য আমরা ইউনিটি প্রুফ করতে পারবো, বাট আমি তোকে ডিফারেন্সটা বুঝাই যে ডিফারেন্সটা কোথায়। যখন আমরা হোমোজেনিটি চেক করি তখন কিন্তু আমরা কনস্ট্যান্ট গুলোকে ধরি না, আমরা জাস্ট ইউনিট গুলো চেক করি। বাট এখানে একটা কনস্ট্যান্ট অলরেডি আছে, 4 পাই স্কোয়ার আছে, মানে জাস্ট অ্যারিথমেটিক কনস্ট্যান্ট, যার কোনো ইউনিট নাই। জি এর ইউনিট আছে, জি ইউনিট তোমাকে বসাইতে হবে, বাট দ্যাট ডাজন্ট গিভ ইউ দ্য টোটাল ডেরিভেশন অর দ্য টোটাল এক্সপ্রেশন অফ দ্য ফর্মুলা, দ্যাট অনলি গিভস ইউ দ্য নিউমেরিক্যাল ভ্যালুজ। সো ওই জন্য এটা প্রপারটা পুরোটা ডিরাইভ করে আসতে হবে। আচ্ছা, নাম্বার 2 দেখেন, the orbital period t of the earth about sun is 3.16 × 10⁻⁷ second. The radius of the earth's orbit is given to figure 1.1. Use the expression into 1 to determine the mass of the sun. তার মানে বেসিক্যালি এই পুরা ইকুয়েশনের মধ্যে আমাদের সবগুলো রিকোয়ার্ড ভ্যালু বসায় সানের ম্যাস বের করতে হবে। 1 সেকেন্ড ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে, আরটাকে যাতে অবশ্যই মিটারে বসানো হয়, এখানে 8টা কিলোমিটার বসালে আনসার ভুল আসবে। ওকে, সো ভ্যালুগুলো আমরা বসাই। আগে ফর্মুলাটা আমি লিখতেছি, তোমার না ফর্মুলা লেখার দরকার নেই, ফর্মুলা সরাসরি বসাই দিলেই হয়। 4 পাইস তো আমি ক্যালকুলেটর থেকে বসাবো, পাই ভ্যালু লিখলাম না। রেডিয়াস অফ দ্য আর্থ দেওয়া আছে কত, 1.50 × 10⁻11, 1.50 × 10⁻11 কিউব ডিভাইডেড বাই 6.67 × 10⁻11 ইন্টু আর টি স্কোয়ার, টিটা হচ্ছে 3.16 × 10⁻7 স্কোয়ার। এইখানে একটা জিনিস খেয়াল করেন, কোশ্চেন এখানে আমাদেরকে সরাসরি সেকেন্ড ইউনিটে দিয়ে দিচ্ছে, এটা সবসময় প্রেজেন্ট নাও থাকতে পারে। ইন মেনি কেসেস দে ক্যান জাস্ট টেল ইউ দ্যাট দ্য রেডিয়াস অফ দ্য অরবিট অফ দ্য আর্থ হচ্ছে 365 ডেজ। ঠিক আছে, যদি 365 ডেজ বলে তাহলে এই জায়গাতে আমাদের পুরো জিনিসটাকে সেকেন্ড কনভার্সন করে দেখাতে হবে। দ্যাটস গোনা লুক সামথিং লাইক দিস, 365 × 24 × 60 × 60। পুরোটা ব্রেকডাউন করে লিখবা, ক্যালকুলেটর এভাবে টাইপ করবা, আলাদা করে ক্যালকুলেট করার দরকার নাই। পুট এভরিথিং ইন দ্য ক্যালকুলেটর, গিভ ইকুয়ালস টু, ফাইন্ড আউট দ্য আনসার, সিঙ্গল স্টেপ। বুঝা যাচ্ছে? গেল। এটা কত আসে বাবা? 2.000 এক্স্যাক্টলি। কি বলো? মানে 3s এর ভ্যালু লেখার জন্য আমার কোনো ডিজিট আসবে না? আচ্ছা, তাহলে 2.00 লিখি। যদি অন্য আনসার গুলো আমি 3s এ লিখছি, 10⁻30। ওকে, টেকনিক বুঝা গেছে, প্রিটি সিম্পল স্টাফ। খালি বুঝতে হবে যে কোন কেসে আমাদের কোন ইকুয়েশন গুলো কিভাবে ইউজ করতে হবে। যেমন দেখেন এখানে আমি যখন এই কাজটা করছি, আমি এইখানে লস হয়ে যেতাম যদি আমি এখানে mv² বাই আর লিখতাম।
এমভি স্কয়ার বাই আর লিখতে পরে আমাকে ভিকে আবার 2 পাই আর ডিভাইড বাই টি সার্কামফারেন্স ডিভাইড বাই টাইম পিরিয়ড দিয়ে রিভাইজ করতে হতো, অঙ্কটা অযথাই লম্বা হতো। তোমার প্র্যাকটিস করে যে স্কিলটা ডেভেলপ করা লাগবে সেটা হচ্ছে যে কোন ম্যাথের জন্য কোন এক্সপ্রেশনটা দিয়ে স্টার্ট করলে আলটিমেটলি ম্যাথের ভলিউম ছোট হয়। এটা তুমি এখনই বুঝবা না, অ্যাজ ইউ কিপ অন প্র্যাকটিসিং মোর মোর কিউপি ইভেন্চুয়ালি ইট উইল গেট সেটেলড ইন ইওর হেড। ঠিক আছে, কারণ গ্র্যাভিটেশনাল সেন্ট্রিফুগাল ফোর্সের যদি দুটো এক্সপ্রেশন এমভি স্কয়ার বাই আরও হয় এবং ওমেগা স্কয়ার আরও হয়, সো দরকার বুঝি অবস্থা বুঝি ব্যবস্থা। আচ্ছা গেল, তারপর কোশ্চেনটা দেখেন। আচ্ছা এই জিনিসটা আপনাদের সাথে এখন আমি আলাপ করি নাই, স্যাটেলাইটের সিনারিওতে জিওস্টেশনারি অরবিট, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ওয়ার্কশিট টু শো আপ, এটা একটু আলাপ করি। The word geostationary orbit precisely mean what it is. What do I mean by it? Geostationary basically means that if you settle a satellite somewhere up in the sky and set its rotation such that it will appear to be stationary in the sky with respect to the planet's surface. It would appear to be stationary in the sky with respect to the planet's surface. And কথা হচ্ছে এটাকে আমরা অ্যাচিভ করবো কিভাবে, এক্সাম্পলটা দেখেন। Spherical object. Say yes. Good. Good. Straight line. And straight on the surface. Curve on the outside. Straight line now? It's the big and straight. Yeah. Okay. Right. If you consider that this is the planet. You consider this is the planet. Sorry, planet. This is satellite. আমাদের স্যাটেলাইটের অরবিটের সেন্টার হবে সবসময় আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে হচ্ছে এই জিনিসটা রোটেশন হতে হবে আইদার এরকম অথবা এরকম, বাট এটা কখনো এমনি করে ঘুরতে পারবে না। দ্যাটস নট গোনা হ্যাপেন। বিকজ এই সার্কুলার রোটেশনের এই সার্কুলার রোটেশনের সেন্টার তো আর্থের সেন্টার। গ্র্যাভিটেশন ফোর্স সবসময় কাজ করবে কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য আর্থ। তখন এই রোটেশনে অরবিটের সেন্টার সবসময় কি হতে হবে? আর্থের সেন্টার হতে হবে। এটা মাথায় সেট করেন। নেক্সট থিং, if the earth is rotating like this from east to west, and if you want the satellite to be appearing not moving with respect to the surface, it needs to be precisely set above the equator and have a rotation of perfectly 24 hours. Earth তার নিজের এক্সিসের উপর ঘুরবে কতক্ষণে? 24 hours এ। এটাও তার অরবিটের উপর ঘুরবে কতক্ষণে? 24 hours. That happens তখন আর্থের ইকুয়েটর থেকে বা যে কোনো জায়গা থেকে এই স্যাটেলাইটকে দেখে মনে হয় আকাশের এক জায়গাতে ফিক্স আছে। This is not going to work if you set it a little bit offset. আমি যদি 2% করি তখন কিন্তু তার অরবিট হলে কি হবে? 12 hours সে ইনসিডেন্টটা আমাদের অরবিটকে ক্রস করবে, ইকুয়েটরকে ক্রস করবে, আবার পরে হাফ আওয়ারে সে ইকুয়েটরকে কি করবে? উপর দিয়ে ক্রস করবে। সো তুমি আর্থে যদি দেখো দেখা যাবে যে স্যাটেলাইটটা উঠানামা করতেছে। ঠিক আছে? I'm telling you the same version which is not acceptable. জিওস্টেশনারি মানে হচ্ছে আর্থের সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার হতে হবে, ভিজিবলি স্টেশনারি হতে হবে। আর্থের সারফেসের রেসপেক্টে লাইক অবজেক্ট কিন্তু ঘুরতেছে, কিন্তু আর্থ ঘুরতেছে, সো আর্থের রোটেশন এবং তার অরবিটিং পারপেন্ডিকুলার কি হতে হবে? সিম্পল হতে হবে ইন টার্মস অফ পজিশন এন্ড অলসো ইন টার্মস অফ টাইম পিরিয়ড। So the only two things that you can specify is that that satellite needs to be in a geostationary orbit. Sorry, geostationary. Stationary to orbit. Equatorial orbit. Equatorial orbit মানে হচ্ছে তুমি যে এই ইকুয়েটর বলে একটা প্লেন চিন্তা করো। Think about a surface that is cutting the earth into the two hemispheres. So আপনি ঠিক প্যাকের মাঝখানে যদি একটা প্লেন চিন্তা করো, এই স্যাটেলাইটটা হচ্ছে ওই প্লেনের মাঝখানে কোনো এক জায়গায়, এবং এটার অরবিটাল টাইম পিরিয়ড হতে হবে এক্স্যাক্টলি হাউ মাচ? 24 আওয়ার্স। এই দুটো প্রপার্টি যে স্যাটেলাইট ফুলফিল করবে তাকে আমি বলতে পারবো জিওস্টেশনারি স্যাটেলাইট। অ্যাডভান্টেজটা হচ্ছে it should be always located in a fixed position in the sky, so you can use perfectly non-moving antennas to communicate with it. তুমি আপনি বসে যদি জিওস্টেশনারি স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করতে চাও, তোমাকে বারবার কি করতে হবে না, ঘুরাইতে হবে না। ফিক্স স্ট্রাকচার দিয়ে বড় একটা অ্যান্টেনা ওইটা থেকে এই করে বানাতে হবে, ওটা তো আর্টের এই পজিশনগুলোতে চেঞ্জ করছে না। That makes the communication module to be simpler. But problem আছে, প্রবলেম হচ্ছে আর্টের টিপিক্যাল রেডিয়াস কত? এটা মনে করেন হচ্ছে আর্থ, এটা হচ্ছে মনে করেন আর্থের ইকুয়েটর। I would like to make the equator slightly dotted
হয়েছে না? সো ইকুয়েটরিয়াল অরবিট হইতে হবে কোন জায়গায়? ইকুয়েটরিয়াল অরবিট হইতে হবে হচ্ছে এরকম জায়গায়। So that this thing, this satellite, let's say this is the satellite that has a time period of how much? 24 hours, and it is on the same plane. ঝামেলাটা হচ্ছে আমরা একটু আগে একটা জিনিস গতকাল দিছিলাম যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, মনে আছে? 24 hours is a pretty long time because typically আমরা যে স্যাটেলাইট গুলো দিয়ে আর্থের সাথে কমিউনিকেশন করি, we prefer to have the satellite pretty close. We prefer to have the satellites pretty close, which are supposed to orbit around the earth. কেন? যে স্যাটেলাইট গুলো দিয়ে আমরা আর্থে কমিউনিকেশন করছি, আমাদের এম কি আর্থে কোন একটা সার্টেন লোকেশন থেকে স্যাটেলাইটে একটা ডেটা পাঠাবো, স্যাটেলাইট সেটা ক্যাপচার করবে, সোলার এনার্জি যেগুলো সে ক্যাপচার করে ব্যাটারিতে স্টোর করে রাখছে সেটা ইউজ করে সেই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে, then it's gonna return back the signal to the entire earth back again. তোমার এই ডিসটেন্স যত বড় হবে তোমার কমিউনিকেশনের ইন বিটুইন ল্যাগ মানে বুঝো, সেন্ড করা থেকে রিসিভ করা পর্যন্ত সময় ইন বিটুইন ল্যাগ তত কি হবে? বেশি হবে। Although the signal is traveling at a speed of 10 to 25 meters per second, but whenever we are talking about cosmical distances, that actually plays a role. You might have an within microsecond, millisecond worth of delay. স্যাটেলাইট যত কাছাকাছি হবে তোমার এই কমিউনিকেশনের ল্যাগ তত কি হবে? কমে আসবে, রাইট? এখন আর্থের অরবিট যেহেতু আর্থের টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, সো ইফ ইউ সেট আপ স্যাটেলাইট with a time period of 24 hours is going to be pretty far away. On the contrary, একটা সার্টেন স্যাটেলাইটের টাইম পিরিয়ড যদি 8 আওয়ার্স হয়, একটা সার্টেন স্যাটেলাইটের অরবিট যদি 6 আওয়ার হয় বা 12 আওয়ার হয়, ইফ ইউ ওয়ান্ডার আপনি কেন পারফেক্টলি 24 এর মাল্টিপল না, এটা কি বলা জানো, ফ্যাক্টর নিয়ে কথা বলছেন, বিকজ ইটস ইজিয়ার টু ট্রেস দেম দ্যাট ওয়ে। দে অলওয়েজ কভার ওভার দ্য, মনে করেন হচ্ছে একটা স্যাটেলাইট, এটা হচ্ছে একটা স্যাটেলাইট, ওকে, এটা হচ্ছে আর্থ এন্ড এটা একটা স্যাটেলাইট, দিস স্যাটেলাইট ইজ গোইং অ্যারাউন্ড দ্য আর্থ এট 8 আওয়ার্স পার টাইম পিরিয়ড। তার মানে একটা সিঙ্গেল লোকেশনকে সারাদিনে সে 3 বার কভার করে যায়। You can totally trace its position because you know that it is always going the same path. এই ধরনের স্যাটেলাইট গুলোকে আমরা জিওস্টেশনারি বলবো না, টিপিক্যালি we call them polar satellites. Why do we call them polar satellites? কারণ জিওস্টেশনারি স্যাটেলাইটের একটা কি শর্টকামিং হচ্ছে, we cannot cover a certain latitude using a geostationary satellite. এটা কেন হয় দেখাই। আমি এখন এটা তো ছিল একটু মোরলেস অর্থোগোনাল ভিউ অর থ্রি ডাইমেনশনাল ভিউ। ইফ আই ড্র ইউ 2D ভিউ, মনে করেন এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিট, অরবিটাল প্লেন, ওকে। ইফ আই প্লেস দ্য জিওস্টেশনারি স্যাটেলাইট এক্স্যাক্টলি ওভার দেয়ার, এই জিনিসটা আর্থের যে কোনো লোকের সাথে কমিউনিকেট করতে পারবে হচ্ছে স্ট্রেট লাইনে। তার মানে এইখান থেকে সে এই জায়গা পর্যন্ত পারফেক্টলি কমিউনিকেট করতে পারবে। থিঙ্ক অ্যাবাউট ইট, সে এই পয়েন্ট মতো কমিউনিকেশন করতে পারবে। এর উপরে আর্থের যে জায়গা আছে পোলের কাছে, এই জায়গাতে কমিউনিকেট করতে পারবে না, বিকজ মাইক্রোওয়েভ তো আর এমনি করে বেন্ড করে পাস হবে না। The communication that we do with satellite happens by electromagnetic waves, more specifically the microwave region. Now that travel in a line of sight straight line. মাঝখানে যদি কার্ভেচার থাকে, সেই কার্ভেচারের পিছনে গিয়ে কি করতে পারবে না, রিচ করতে পারবে না। সো এদিকে আমি দুটো লাইন আঁকতেছি, দুটো লাইন আঁকলে আমি পুরোটা ড্রয়িং শেষ করি, তারপর বুঝতে পারবো। ইফ আই ড্র দ্য টু ট্যানজেন্টস ওভার হিয়ার লাইক দিস, এটা সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল। তার মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমি আর্থের এই লোকেশন পর্যন্ত হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট দিয়ে কভারেজ দিতে পারবো। কোন লোকেশন? এই লাইনের নিচে। আর আর সাউথ হেমিস্ফিয়ারে আমি অ্যাবাউট এই লাইনের উপর পর্যন্ত কভারেজ দিতে পারবো। তার মানে এই টোটাল রিজিয়নটা, ইফ আই ড্র ওভার হিয়ার, এই টোটাল রিজিয়নটাকে আমি জিওস্টেশনারি স্যাটেলাইট দিয়ে কভারেজ দিতে পারতেছি, বাট উইথ এ ল্যাগি সিস্টেম। ল্যাগি সিস্টেম কেন? কারণ হচ্ছে সিগনিফিকেন্ট ডিলে হইতেছে। আমি এক মিনিট, এই পিছনে আছে, এটা তো ঘুরে আসবে। ঘুরে আসবে বলতে হচ্ছে আমরা আচ্ছা, দিস ইজ আ গুড কোশ্চেন। Whenever we make a total network of geostationary satellites, we do not usually use only one satellite. আর্থের একদম ফার্স্ট যে জিওস্টেশনারি স্যাটেলাইট নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে আর্থ পিপল, মানে আর্থলিংস, হিউম্যান বিং করছে, there are 7 satellites to it. সো 7টা ডিফারেন্ট স্যাটেলাইটকে ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে বসায় টোটাল পুরো জিনিসটাকে বানানো হয়েছে, সো দ্যাট এভরি স্যাটেলাইট ক্যান কমিউনিকেট ল্যাটারালি ওয়ান টু দি আদার, and they can also simultaneously communicate at a cone shape to the earth surface. বুঝা যাচ্ছে? That gives you a good enough of coverage that covers the entire globe with a acceptable amount of inaccuracy. But problem হচ্ছে আমরা
এই জিওস্টেশন স্যাটেলাইট দিয়ে এই রিজনে কোনো রকম সিগন্যাল পাঠাতে পারতেছি না, পারতেছি? এই দুটো রিজন পুরোপুরি কি কমিউনিকেশন বাইরে চলে গেছে। সো এই জায়গাগুলোতে কমিউনিকেশন করতে হলে তোমার অবশ্যই এরকম ডায়াগোনাল কোনো স্যাটেলাইট লাগবে, যেটা কন্টিনিউয়াসলি পোলার রিজনের উপর দিয়ে কি করবে, বমন করে ঘুরবে। And that those satellites are what we call the polar satellites. So geostationary satellites, although they are very good, but are not good enough to provide coverage to the entirety of the Earth. We have to use some satellite that should go over the polar regions as well, so that we can have coverage everywhere. এই স্যাটেলাইট গুলো আবার একটা সমস্যা হচ্ছে, দে আর নট গোনা বি স্টেশনারি উইথ রেসপেক্ট টু দ্য আর্থ সারফেস। তুমি দেখবা যে সেটা হরাইজন, তুমি যদি এখানে পোলে যদি তুমি এক্সিস্ট করো, ইউ আর অন দ্য পোল এন্ড ট্রাই টু মেক এ ফোন কল টু ইউর ফ্যামিলি, তুমি জিনিসটা দেখবা যে স্যাটেলাইট একবার হরাইজন থেকে উঠতেছে, তোমার মাথার উপর দিয়ে কোনাগুনি পার হয়ে আবার হরাইজন দিয়ে ডুবে যাচ্ছে। It's gonna happen pretty fast. If you have a 8 hour of time period, it's gonna happen 3 times every second, 3 times every day. If you have a 6 hour polar satellite, it's gonna happen 4 times every day. মানে টাইম পিরিয়ডের উপর বেস করে হচ্ছে আমরা এই জিনিসটাকে ফিক্স আপ করতে পারবো। এবং ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই স্যাটেলাইট গুলাকে দিয়ে কমিউনিকেশন সাকসেসফুল করতে হলে আমাদের যে গ্রাউন্ড অ্যান্টেনা থাকবে, এই গ্রাউন্ড অ্যান্টেনাটাকে কন্টিনিউয়াসলি স্যাটেলাইটের দিকে তাক করতে হবে। So if the satellite is coming out on the right side of my horizon while I'm looking on from the pole, I have to initially aim my ground antenna to the direction of the satellite. As the satellite moves, আমার গ্রাউন্ড অ্যান্টেনাটাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে, স্যাটেলাইটের দিকে এম করে মুভ করতে পারতে হবে। This is not done manually, this is done by some software, but this ground antenna cannot be on a stationary structure. It needs to have logical movable parts that makes the that limits the size of the antenna. কারণ অনেক ম্যাসিভ একটা অ্যান্টেনাকে ঘুরানো আসলে কি না, খুব ইজি না, মেইনটেনেন্স করা ইজি না, স্ট্রাকচার বানানো ইজি না। ওকে, সো টিপিক্যালি পোলার স্যাটেলাইটের সমস্যাটা হচ্ছে দে নিড দিস মুভিং মেকানিজম। এটাকে আমরা কি বলে স্যাটেলাইট কমিউনিকেশনের ভাষায় একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে বলি, উইচ কল ট্র্যাকিং। We need to have tracking data of the polar satellite, that exactly where in the sky is the satellite gonna be there at what time of the day, and you need to aim your ground antenna to that direction to establish communicate with that satellite, and as it moves you have to also keep on moving, and next যে স্যাটেলাইট তোমার হরাইজনে আসবে তোমার পরে আবার সেটার সাথে এম করতে হবে। সো যত তুমি যদি অনেকগুলো স্যাটেলাইট সেট করো, 10-12 স্যাটেলাইট সেট করো, প্রত্যেক সময় দেখা যাবে কোনো না কোনো স্যাটেলাইট তোমার পোলার ওই ক্যাপটার উপরে আছে, পোলার ক্যাপটার উপরে আছে, বাট কন্টিনিউয়াস সেই স্যাটেলাইট গুলোর দিকে গ্রাউন্ড অ্যান্টেনাকে এইম করতে পারতে হবে। বুঝা যাচ্ছে? সো এটা হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের টোটাল আলাপ। আর হ্যাঁ, আমরা তো প্র্যাকটিক্যালি ন্যাচারাল স্যাটেলাইট তো আর্থের আছে একটাই, মুন। Yes. So what happens that we design those things to be geostationary satellites, we put them in a rocket, took them to that much height. While we reach that height, we eventually propel the rocket in a radial direction to give exactly that much speed that the satellite is going to require. And then we detach the satellite from the rocket body, just let go. And then the satellite was starting to orbit. Then we made, let's say, 2-3 days of observation that orbit ঠিক আছে কিনা. Then we once again propel gas out of the rocket and reduce our orbit and eventually land back. So একটা করে আমরা করে স্যাটেলাইট আকাশে গিয়ে ড্রপ করা হয়েছে। These were mostly done while the যে কি বলে SpaceX এর আগে আমেরিকার স্পেস প্রোগ্রামের ইয়ার নাম স্পেস শাটল। These geostationary satellites were mostly placed by the repeated journey of the space shuttle. বলো। It does. You can look at the moon. You can look at the moon surface. It does. Well, okay, good question. I'll tell you. The definition of the satellite is not about whether it communicates with us or not. Definition of the satellite is whatever that orbits around the planet. Exactly. By that definition, moon was the first satellite of Earth, and moon is the only natural satellite of Earth. Everything else we send outwards are artificial satellites. There are satellites on the sky which are very much like moon, that they are so old and so out of their usage period, but still existing on the orbit, that they are basically dead junk. So you can compare them to be pretty much in the same category as moon, orbiting around, but so small that you cannot see them by naked eye. But people who operate this stuff know where they are.
those artificial satellite has so damn small mass. Oh, the moon, yeah, moon is useful for tides. Moon is useful for moonlit nights, but moon has a lot of other effect as well. Like climatic অনেকগুলো effect আছে, এগুলো আমি পুরোপুরি জানি না, but it's pretty important for us. বুঝা গেছে? ওকে, এখন আবার কোশ্চেনে ফেরত আসেন। কোশ্চেন দেখেন, explain what is meant by geostationary orbit. মার্ক আছে 3। আমি তোমাদের পুরো কনসেপ্ট আলাপ করলাম। এই 3 মার্কের জন্য কি লিখে লাগবে তোমাদের এই মার্ক স্কিম থেকে দেখাই। এটা হচ্ছে মেজুন 13 এর কোশ্চেন নাম্বার 42 না? মেজুন 13 42 কোশ্চেন নাম্বার 1। লেটস পুল দ্যাট আপ। S13 42 কোশ্চেন নাম্বার 1। এই যে দেখেন, it says equatorial orbit or above equator, এটার জন্য 1 মার্ক। Satellite moves from west to east or same direction as the earth spin, so direction of the rotation বলা ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি ইকুয়েটরিয়াল অরবিটে সেট করলা 24 আওয়ার্স দিলা, বাট আর্থের উল্টা দিকে ঘুরাও, তাহলে তো আসলে জিও স্টেশনারি হবে না। বুঝতেছো? সো রোটেশনাল ডিউরেশন শুড বি ফ্রম ওয়েস্ট টু ইস্ট and the period of that satellite should be 24 hours. So এই তিনটা পয়েন্ট প্রপারলি মেনশন করার জন্য টোটাল 3টা ইন্ডিভিজুয়াল মার্ক গুছায় লেখেন। দেখেন, আচ্ছা, এক নম্বর কোশ্চেনে পোলাবান দেখো, এক্সপিরিয়েন্স রিপোর্টে 1 নম্বর কোশ্চেনে জিওস্টেশনারি স্যাটেলাইটের ডেফিনিশন পোলাবান ভুল করছে কত সেটা একটু পড়ে দেখেন। There were many comprehensive answers, but it was common for some aspects such as duration of the motion of or time period to be omitted. There were some answers where no reference was made to the Earth. Also stating the satellite has the same period of rotation is ambiguous. So writing that it has the same period of rotation as the Earth is not good enough. You have to specifically state it in terms of unit of time, 24 hours. So কোথায় থাকবে, কোন দিকে ঘুরবে, কত সময় ঘুরবে, সবগুলাই প্রিসাইজলি স্পেলড আউট থাকতে হবে, আর্টিকুলেটেড থাকতে হবে। মেক সেন্স? আচ্ছা, আমি মনে হয় তোমাদেরকে ওয়ার্কশিটের শুরু থেকে কিছু হোমওয়ার্ক দিছিলাম, রাইট? কতগুলো পর্যন্ত? ফার্স্ট 10 পেজেস। আচ্ছা, যারা কোর্স তাদের কোনো সমস্যা আছে কোথাও? ইয়েস, বুকলেট এখনো দেয় নাই? এই হচ্ছে সমস্যা, আমাদের বুকলেট বানানোর প্লাস্টিক শিট শেষ হয়ে গেছে। দাঁড়াও, আসসালামু আলাইকুম। এই আব্দুল করিম কি জানে যে টাউন হলে কোন থেকে প্লাস্টিক শিট কিনতে হয়? রোকেয়া আপু জানে? এখন কথা হচ্ছে যে এইটুরও বুকলেট লাগবে, বুকলেট পাঞ্চ করা আছে, শীটের জন্য বানাইতে পারছে না, দিতে পারতেছে না। 2টা স্টুডেন্ট বুকলেট পায় নাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার হবে, পরে আবার পরের উইকে দেখা হবে। আজকে হোমওয়ার্ক দিতেছি বলবান দেখে, এখন কি করব? একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমাদের পুরান যে বুকলেট গুলো থেকে আমরা খুলে হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টার নোটস বের করবো, সেই চ্যাপ্টার এটাতে কত সময় লাগবে? আপনি তো কিনে আনতে পারবে সিঙ্গল ইনস্ট্রাকশন দিয়ে দিলে। ফোন দিয়ে দেখো অ্যারেঞ্জ করা যায় কিনা, তাহলে খুব ভালো হতো। এক প্যাকেট শিট কিনে নিয়ে আসুন, তারপর আমাদের জিনিসটাতে মাত্র আসতে হবে। কথা বলতেছি, ওয়েটিং। অলরাইট পোলাবান, চুপ থাকা। সো এটা গেল এই পার্টটা। তারপর বলছে হচ্ছে the satellite of mass m in a circular orbit about a planet, the mass m of the planet may be considered to be concentrated at its center, so the radius out of the orbit of the satellite is given by the expression আচ্ছা, এটা তো আগেরটাই, এটা বসালে এক্সপ্রেশন চলে আসবে। একটু আগে এটাই করছি না আমরা? গুড। এরপর হচ্ছে ওই ইউজ করে ম্যাথ করতে বসে, আচ্ছা এগুলো সব ডাম কোশ্চেন, এটা স্কিপ করলাম। আচ্ছা, ঝামেলা কোথায় আছে বলেন? সি নাম্বার আছে। এই কোশ্চেনটা একটু দেখি, এই কোশ্চেন একটু দেখেন বাবা, পরের কোশ্চেনে চলে গেছি। ডিফাইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এট আ পয়েন্ট। এই ডেফিনিশন লেখার সময় সাবধান। ডেফিনিশনটার প্রাইমারি স্টেটমেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট মাস, এটুকু হচ্ছে কোর কোয়ান্টিটি ওয়াইজ ডেফিনিশন। এরপরে পার্টটা গুছিয়ে লেখা লাগবে। when the object
is brought from infinite distance to any point of the gravitational field. So এই পুরাটা যাতে আমরা একটু কষ্ট করে গুছায় লিখি। হ্যাঁ, লেখো, বলতেছি। Work done per unit mass. Work done per unit mass to bring an object. Per unit mass বলে দিছি। So object work done per unit mass to bring an object from infinite distance to any point within the gravitational field. এটা কত? S14 41 না 42? S14 41 বের করতেছি, দাঁড়াও। S14 41 question number 1 তোমরা নিজেরাই দেখো। Work done being unit mass from infinity to the point. So from infinity এইটুকুই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, গেল। এরপর বলছে হচ্ছে কোশ্চেন দেখেন, a stone of mass m has gravitational potential energy EP at a point x in a gravitational field. The magnitude of the gravitational potential is at x. State the relation between EP, m and phi. এটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। EP equals to হচ্ছে m phi. EP equals to m phi. জাস্ট এই তিনটা ইকুয়েশন লিখলে তুমি এক মাপ পেয়ে যাবা। গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে অবজেক্টের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অবজেক্ট লোকেশন পাওয়া যায়। এন্ড না, এখানে ফাই এর ভিতরে মাইনাস আছে, এক্সট্রা করে মাইনাস দেওয়া লাগবে। ফাইকে যদি তুমি রিপ্লেস করতে মাইনাস জিএম বাই আর দিয়ে, তাহলে মাইনাস আসতো। যেহেতু ফাই দিয়ে লিখছো, মাইনাস দেওয়া লাগবে না। এক্স্যাক্টলি দ্য ওয়ে ইউ সি ইট। বলো। হ্যাঁ, দ্যাট ইজ অলসো, দ্যাট ক্যান বি অলসো কনসিডার। ইয়া, গুড। সি নাম্বার কোশ্চেনটা দেখেন। সিতে বলছে an isolated spherical planet of radius r may be assumed to have all of its mass concentrated at its center. তার মানে হচ্ছে আমরা পয়েন্ট ম্যাসের আইডিয়াতে প্রথমে চলে গেলাম। ওকে, the gravitational potential at the surface of the planet is এত। এটা হচ্ছে gravitational potential. So I'm going to underline this and label it with phi. A stone of mass 1.30 kilogram is traveling towards the planet such that its distance from the center of the planet changes from 6r to 5r. এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা কেন খুব ইম্পর্টেন্ট? এখানে আর কোন ওয়ার্ড থাকলে ম্যাথের পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত। ইয়েস, আরেকটা ওয়ার্ড যেটা হতে হতো সেটা হচ্ছে সারফেস। কোশ্চেন যদি বলতো যে দ্য প্যাসাজ ইজ ডিসটেন্স ফ্রম দ্য সারফেস চেঞ্জেস ফ্রম 6r to 5r, সেক্ষেত্রে ডিসটেন্স ফ্রম সেন্টার হইতো 7r to 6r। যদি এখানে সেন্টারের জায়গায় যদি সারফেস থাকতো, সারফেসের নিচে তো অলরেডি একটা আর আছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু রিড দ্য কোশ্চেন, লাইক সুপার কেয়ারফুল টু রিড দ্য কোশ্চেন এন্ড অলওয়েজ থিঙ্ক ইন ইউর হেড, আচ্ছা আমি অবজেক্টের সেন্টার থেকে, প্ল্যানেটের সেন্টার থেকে ম্যাচ পর্যন্ত ডিসটেন্স জাজ করতেছি। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফর ইট। ঠিক আছে? সো যেহেতু এখানে সেন্টার বলছে, সো এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। এই দুটোই হচ্ছে আমাদের ডিসটেন্স। উই আর মুভিং ফ্রম এ ফার্দার ডিসটেন্স টু এ ক্লোজার ডিসটেন্স। তার মানে টেকনিক্যালি আমাদের জিপি কমার কথা। এনিওয়ে, লেটস মুভ ইট। ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্টোন। এইখানে আমাদের একটা ভ্যালু দিয়ে দিছে। সো এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না? মার্ক কত? 4 জুলে বের করতে হবে। তার মানে এটা আমাদের জাস্ট ভ্যারিয়েবল দিয়ে বের করতে হবে না, পুরোটা দিয়ে বের করতে হবে। আচ্ছা, করতেছি, দাঁড়াও। আচ্ছা, আমি দেখাই যে জিনিসটা আমি করতে পারি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে রিভার্স অর্ডারে দেখাচ্ছি। ডেল্টা জিপি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ডেল্টা ফাই। আমি পুরো ওয়ার্কিংটা করতেছি না, আই এম রাইটিং দিস দ্য ফাইনাল এক্সপ্রেশন। সেটা হবে হচ্ছে এম ইন্টু এম, তো না জিএম, এখানে হচ্ছে জি প্ল্যানেটের ম্যাস, অবজেক্টের ম্যাস ইন্টু 1/r ইনিশিয়াল মাইনাস 1/r ফাইনাল। এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? মাইনাস সাইনের জন্য জিনিসটা রিভার্স হয়ে যায়। তো এখানে ইনিশিয়াল ডিসটেন্সটা হচ্ছে কত? 6r। ফাইনাল ডিসটেন্সটা কত? 5r। তো এইখানে কোশ্চেনে কোথাও আমাদেরকে আর এর ভ্যালু দেওয়া নাই, আছে? তারপর আমরা ভ্যালুগুলো একটু বসাই দেখি যে আমাদের কি বাকি থাকে। সো জি এম এম ইন্টু 1/6r মাইনাস 1/5r
তো মোট মিলে যদি আমি আরটাকেও সাবজেক্ট করে ফেলি, কমন নিয়ে ফেলি, I'm going to end up with this GMM divided by R into 1/6 minus 1/R. Sorry, 1/5. এটা এই পর্যন্ত থাকুক, এখানে আবার ফেরত আসবো, বাট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস থিং ক্লিয়ারলি। এই টোটাল এক্সপ্রেশনের মধ্যে আমরা জি এর ভ্যালু অলরেডি জানি, স্মল এম এর ম্যাথ দেওয়া আছে কত, এটা হচ্ছে আমাদের স্মল এম এর ম্যাথ। আর এর ভ্যালুটা জানি না, মানে এম বাই আর এই রেশিওটা আমাদের মিসিং। এটা আমরা খুব ইজিলি ম্যানেজ করতে পারবো। কিভাবে ম্যানেজ করতে পারবো? এই আরটা কিন্তু প্ল্যানেটের রেডিয়াস, রাইট? অ্যাজ পার দ্য কোশ্চেন আরটা কি রেডিয়াস, এবং রেডিয়াসে আমাদের ফাই ভ্যালু দেওয়া আছে। সো টেকনিক্যালি আমি লিখতে পারি সেটা হচ্ছে ফাই অ্যাট সারফেস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জিএম বাই আর। সেই ভ্যালুটা কত হবে? মাইনাস 6.30 ইন্টু 10⁻⁷। যেহেতু এটা এসআই ইউনিটে আছে, সো এখানে কোনো কনভার্সন করা লাগতেছে না। জুল পার কেজি জুলও এসআই ইউনিট, কেজিও এসআই ইউনিট। ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জিএম বাই আর। তার মানে তুমি জিএম বাই আর এই পুরো রেশিওটা একবারে পাই গেলা। বুঝা যাচ্ছে কি? জিএম বাই আর ইকুয়ালস টু কত আসবে? 6.30 ইন্টু 10⁻⁷। তার মানে এখন তোমার আর ম্যাথ করতে ঝামেলা নাই, কারণ তোমার এই এক্সপ্রেশনের মধ্যে এই পুরা পার্টটুকু লেভেল যে এই পুরা রেশিওটুকুর ভ্যালু তুমি একবারে বসাবা, আলাদা করে জি বসাবা না, আলাদা করে এম বসাবা না, আলাদা করে আর বসাবা না, টোটাল রেশিওটা একবারে বসাবা। হাউ ডাজ দ্যাট লুক? সামথিং লাইক দিস, 6.30 ইন্টু 10⁻⁷, এটুকু হচ্ছে ওই রেশিওটার ভ্যালু। ম্যাথ কত? 1.30। আর এটা সাবট্রাকশন আমি লিখতেছি না, আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাবো, তারপর যা আনসার আছে সেটা আমি আনসার লেখা দিব। এটা এখন দেখেন মোট মিলে ক্যালকুলেটর বসালে কত আসে। নেগেটিভ আসার কথা, কারণ 1/6 এর ভ্যালু ছোট, 1/5 এর এনার্জি শুধু বড়। মাইনাস 2.73 10⁻⁶ জুল। এই ভ্যালুটা আমি এখানে বসাই দিই, মাইনাস 2.73 ইন্টু 10⁻⁶। হ্যাঁ, এখানে অবশ্যই নেগেটিভ হবে, সো আমি মাইনাসটা কনফিডেন্টলি সামনে বসাতে পারি, অথবা তুমি যেটা ব্র্যাকেট দিয়ে বসাতে পারো। ওরা তো ম্যাগনিটিউড বলা নাই, বলছে চেঞ্জ। যদি ম্যাগনিটিউড বলতো তাহলে মাইনাসটা না দিলেও হতো, যেহেতু শুধু চেঞ্জ বলছে, দ্য মাইনাস উড বি নেসেসারি। বাট স্টিল, জাস্ট টু বি কনফার্ম, আমরা এখানে যদি দেখি ওরা এই মার্ক স্কিমে কোথাও মাইনাসটা দেয় নাই। সলিউশনে দেখো মার্ক স্কিমে কোথাও মাইনাস দেয় নাই, কারণ ওরা ওয়ান বাই, আমি কি ভুল করছি কোথাও? মাইনাস আসে না? কেন মাইনাস আসে না? মাইনাস আসবে তো। আমরা অবজেক্টটাকে কি করছি? দূরের থেকে কাছে আনছি। দূরের থেকে কাছে আনলে জিপি কমবে না? তো অবশ্যই মাইনাস আসবে। তো মাইনাস দিবা, সেফটির জন্য জাস্ট এই কাজটুকু করতে পারো। ওই জন্য 2.73 পড়ে লিখছি। এখন এইটা হচ্ছে গ্যাঞ্জাম, যে মার্ক স্কিমে সবসময় তোমাদের কোশ্চেনে এসএফ এর সাথে জিনিসটা প্যারালালি দেওয়া থাকে না। এটা প্লাস মোর কমনলি এটা হচ্ছে পুরান কোশ্চেন, পুরান কোশ্চেন এই প্রবলেমটা আরো বেশি সিভিয়ার। সো তুমি এটা কখনোই পারফেক্টলি ম্যাচ করতে পারবে না, এটা নিয়ে বদা করতে থাকলে দেয়ার ইজ নো এন্ড টু দিস র‍্যাবিট হোল। সো জাস্ট রেস্ট অ্যাসিউরড যে আমি কোশ্চেনের এসএফ এর সাথে ম্যাচিং এসএফ দিব, এটা করলেই তোমাদের জন্য অলরাইট। আর তাতে যদি ইউ ফিল আনকমফোর্টেবল, স্টিক টু এসএফ। ওকে, আচ্ছা, এই হিসাবটা বুঝা গেছে পুরাটা। সো আমরা কাজটা করছি কি, আমি একটু সামারাইজ করছি। দেখেন, নরমালি আমরা ম্যাথটা করা শুরু করছি, যে জায়গাতে সে ভ্যালু বসাতে পারতেছি না, ওখানে গিয়ে হচ্ছে আমরা এই ইনফরমেশনটা ইউজ করছি। এন্ড এজ ইট সো হ্যাপেন্স, দিস ইনফরমেশন অটোমেটিক্যালি গেভ আস দ্য রেশিও ভ্যালু অটোমেটিকলি, and then we replace the entire chunk of the ratio as a single numerical digit, and rest of it worked out. Alright, তারপর কি বলছে? আচ্ছা, এখানে বন্ধু অনেকগুলো আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে। আই উড লাইক টু ডু সাম গ্রাফ কোশ্চেন। তোমাদের গ্রাফের কোশ্চেন করানো দরকার, আমি গ্রাফের কোশ্চেন একটা বাই করি। Yes, this is a nice question. আচ্ছা বলবান, শুনো, তোমাদের থিওরিক্যাল ডিসকাশনের আরেকটা পার্ট তোমাদেরকে দেখাই। থিওরিক্যাল ডিসকাশন সেটা হচ্ছে, এটা একটু একটু কমপ্লিকেটেড, সো একটু ভালো করে খেয়াল করেন। আমরা জি এর স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু কত ধরি?
আচ্ছা স্মল জি সরি 9.81 এই ভ্যালুটা কিন্তু কথা না হই হাস হাস এই ভ্যালুটা কিন্তু আমাদের পারফেক্টলি ইউনিফর্ম ভ্যালু না বিকজ আর্থের শেপ হচ্ছে কিছুটা কি চ্যাপটা সো জি এর ভ্যালু যদি আমরা নর্মাল ফর্মুলা ক্যালকুলেট করি জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার আর্থের রেডিয়াস হচ্ছে ইকুয়েটরের বেশি পোলে হচ্ছে কম সো টেকনিক্যালি এই জায়গাতে আমাদের জি এর ভ্যালু হবে কি স্মল এই জায়গাতে জি এর ভ্যালু হবে কি বিগ অ্যান্ড বিকজ আই হ্যাভ ইট মেমোরাইজ এই জায়গার ভ্যালু হচ্ছে 9.78,039 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর পোলে ভ্যালু হচ্ছে 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা যে টিপিক্যাল ভ্যালুটা ধরি সেটা হচ্ছে এক্স্যাক্টলি 45 ডিগ্রি ল্যাটিটিউডে এই জায়গায় অ্যাট দ্য লেভেল অফ সি এই জায়গাতে আমরা যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা ভ্যালু আসে হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটাকে আমরা অন এভারেজ আর্থের সবার জন্য স্ট্যান্ডার্ডাইজ হিসেবে পাবলিশ করছি বাট ইফ ইউ আর ডুইং সাম প্রিসাইজ এক্সপেরিমেন্ট ওয়ার ভ্যালু অফ জি ইজ utmost importance you should definitely find your localized value up to an acceptable number of decimal places and use it for all of your calculation মানে তুমি যদি সায়েন্টিফিক রিসার্চ ডেভেলপ করতে চাও you should not preferably use the generic value ঠিক আছে এটা গেল একটা পার্ট দুই নম্বর হচ্ছে এই জিনিসটা হওয়ার দুটো রিজন আছে একটা তো অলরেডি রেডিয়াসের পার্টটা তোমরা বুঝো আর যত বড় হবে জি তত ছোট হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই the second reason happens to be is that the earth spins স্পিনের পার্টটা একটু তোমাদেরকে বুঝাই ভালো করে দেখেন আই এম ড্রয়িং দ্য সাইড ভিউ অফ দ্য আর্থ দিস ইজ দ্য ইকুয়েটর লাইন এই ইকুয়েটরের সেন্টার হচ্ছে এই জায়গায় হুইচ ইজ গুড আমি কয়েকটা ডিফারেন্ট ল্যাটিটিউডে আর কয়েকটা লাইন আঁকতেছে এগুলোর তো ল্যাটিটিউড বলে তাই না I think as far as I remember those which are equally long are longitudes yes এগুলো হচ্ছে equally long আর যেগুলো হচ্ছে ছোট বড় হয় এগুলো হচ্ছে ল্যাটিটিউড আমি এভাবে মনে রাখছি বুঝছো কি বলছি লঙ্গিটিউড গুলো হচ্ছে ইকুয়ালি লং পোল টু পোল আর ল্যাটিটিউড গুলো হচ্ছে কি বড় ছোট হয় হ্যাঁ দ্য সার্কেল হ্যাঁ 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 সো দেখেন বললাম একটু স্ক্রিনে দেখান আসতে কথা না যেই অবজেক্টটা আর্থের এখানে আছে তার ওমেগার ভ্যালু হচ্ছে 2π/t এটা একটু বসান্ত কত হয় 2π/24 আওয়ার্স বসালে রেডিয়ান পার সেকেন্ডে কত আসে হেল্প মি আর্থের রোটেশনের অ্যাঙ্গুলার স্পিড বের করতেছি 2π/24 60 কত আসে 7.27 × 10⁻⁵ rad per second ওকে এই জায়গাতে যে পার্টিকেল আছে সেও আর্থের রোটেশনের জন্য এই পরিমাণ অ্যাঙ্গুলার স্পিডে ঘুরতেছে এই জায়গাতে যে পার্টিকেল আছে সেও আর্থের রোটেশনের জন্য একই স্পিডে ঘুরতেছে এই জায়গায় যে পার্টিকেল আছে সেও আর্থের রোটেশনের জন্য একই স্পিডে ঘুরতেছে বাট ইন্টারেস্টিংলি এই তিনটা পার্টিকেলের অরবিটাল না সার্কুলার রোটেশনের রেডিয়াস ইকুয়াল না চিন্তা করেন বুঝেন আর্থ তো ঘুরতেছে এমনে করে তাহলে যেই পার্টিকেলটা এখানে আছে সে কি এমনে করে ঘুরতেছে নাকি এমনে করে ঘুরতেছে ল্যাটিটিউড বরাবর ঘুরতেছে না কথা বুঝছো এই পার্টিকেলের অরবিটাল মানে সরি অরবিটাল না বাবা অরবিটাল বলছে এই পার্টিকেলের সার্কুলার মোশনের রেডিয়াস হচ্ছে ছোট কতটুকু এই যে এইটুকু হচ্ছে তার সার্কুলার মোশনের রেডিয়াস এই পার্টিকেলের সার্কুলার মোশনের রেডিয়াস হচ্ছে এইটুকু এই পার্টিকেলের সার্কুলার মোশন রেডিয়াস হচ্ছে এইটুকু বিকজ দে আর অল গোয়িং অ্যারাউন্ড দ্য সার্ট at that level হ্যাঁ করবে that's what I'm trying to teach you because they are going around in circles they are going to require centripetal force to maintain that circular motion কারণ ঘুরতেছে তো বাট এই centripetal force এর ডিরেকশন কোন দিকে এই দিকে রাইট এই centripetal force এর ডিরেকশন কোন দিকে এই দিকে এই centripetal force এর ডিরেকশন হচ্ছে এই দিকে এখন দেখেন FG works towards the center gravitational force works এক মিনিট gravitational force works perfectly towards the center এই জায়গায় gravitational force works perfectly towards the center এই জায়গায় gravitational force works perfectly towards the center এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমি যদি এফসি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো লিখি ইন টার্মস অফ ওমেগা এফসি কোর্স হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর একই ম্যারিবার ম্যাচ যদি আমি ডিফারেন্ট জায়গায় জাজ করি একই ম্যাচ আর এক একজনের জন্য এক এক রকম ওমেগা সবার জন্য কি সেম
তার মানে যার আর যত বেশি হবে তার রিকোয়ার্ড এফসি তত কি হবে, বেশি হবে। তার মানে দ্য মাস দ্যাট এক্সিস্ট এক্স্যাক্টলি অন দ্য ইকুয়েটর spends a bigger portion of its weight to maintain the circular motion. এই পার্টটা বুঝো, সে তার সার্কুলার মোশন মেনটেন করার জন্য ওয়েটের একটা বড় ফ্র্যাকশন ইউজ করে। দ্য ম্যাস দ্যাট ইজ ওভার হিয়ার ইউজেস এ বিট স্মলার ফ্র্যাকশন, দ্য ম্যাস দ্যাট ইজ ওভার হিয়ার ইউজেস ইভেন এ স্মলার ফ্র্যাকশন, কারণ তার রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্সের ম্যাগনিটিউড কি আরো কম। দ্য পার্টিকেল দ্যাট ইজ এক্সিস্টিং অন দ্য পোল, এর কোনো সেন্টিপিটাল মোশনই নেই। কারণ আমি যদি ওখানে যে একটা অবজেক্ট রাখি, সে পুরো 24 আওয়ার্স এরকম রোটেশন দিবে, ঠিক আছে? সো তার রেডিয়াস অফ অরবিট কত, সো রেডিয়াস অফ রোটেশন কত, 0। তাহলে সে তো তার এক্সিসের বসে ঘুরতেছে, তো আর কোনো সেন্টিপিটাল ফোর্স লাগতেছে, ইটস জাস্ট দেয়ার এন্ড রোটেটিং দ্য ইউজিং ফ্রিকশন। তার মানে you will be spending a bigger fraction of the available gravitational force to maintain the circular motion as you are closer to the equator. Equator থেকে তুমি কাছে দূরে যাবে, তোমার স্পেন্ড করা গ্র্যাভিটেশনাল ফোর্স টু মেইনটেইন দ্য সার্কুলার মোশন আস্তে আস্তে কমে যাবে। ইন্টারেস্টিংলি এই পর্যন্ত বোঝা গেছে কিনা? তোমার একটা কোশ্চেন ছিল, আশা পাইছো? ওকে, ইন্টারেস্টিংলি আমরা একটা সার্টেন অবজেক্টের যে ওয়েট পারসিভ করি বা মেজার করি, সেটা অ্যাকচুয়ালি কতটুকু খেয়াল করেন। আমি এই জায়গায় একটা এক্সাম্পল বলতেছি, খেয়াল করো। মনে করো এইখানে আমাদের একটা, আচ্ছা এটাকে জুম করে, মনে করো এটা একটা ওয়েট মেশিন, এটা হচ্ছে আর্থের সারফেস, ফিগার নট ডাউন টু স্কেল, এটা হচ্ছে আমাদের ম্যাস। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট। মনে করো এই ম্যাসের উপরে আমাদের এফজির ভ্যালু হচ্ছে, টু মেক ডিসকাশন বললাম 10 নিউটন, এন্ড এই জায়গাতে এই অবজেক্টের রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স টু মেইনটেইন দ্য সার্কুলার মোশন হচ্ছে লেটস সে 0.05 নিউটন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ওয়েট মেশিনের রিং কত আসবে? 10 মাইনাস 0.05, 9.95 নিউটন। তোমার ওয়েট মেশিনের রিং অতটুকু কম আসবে, বিকজ 10 নিউটনের পুরোটা দিয়ে কিন্তু সে পুশ করতেছে না। 10 নিউটন একটা পোর্শন সে কি করতেছে, সার্কুলার মোশন মেইনটেইন করার জন্য ইউজ করে ফেলতেছে। The part that is being used to maintain the circular motion will not be exerted on the surface. লিফটের এক্সাম্পল মনে করেন, সার্ফেসে ফোর্স দিতেছে, বাট কতটুকু দিতেছে, যতটুকু তার কাছে বাকি আছে। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মেইনটেইন করার জন্য বা সার্কুলার মোশন মেইনটেইন করার জন্য তাকে একটা পোর্শন অফ দ্য ফোর্স কন্টিনিউয়াসলি স্পেন্ড করতে হচ্ছে। এক্স্যাক্টলি। এবং সেই এক মিনিট, সেই পুশের ভ্যালুটা কোশ্চেন নিব, সেই পুশের ভ্যালুটা এক্স্যাক্টলি এফজি সমান না, এফজি থেকে কিছুটা কম। কতটুকু কম? যতটুকু সে স্পেন্ড করে ফেলছে ততটুকু কম। So understand this. You have 10 Newton force available for this object. It requires to use 0.05 Newton continuously for the circular motion. So it cannot exert full 10 Newton force on the weight machine, because a part of the force has been used up. So the remaining force, that is 9.95 Newton, will be exerted onto the scale, and that's exactly what you get the reading as. এই সেম প্রিন্সিপালটা আমাদের লিফটের জন্য ছিল, খেয়াল করেন। লিফটের যে এক্সাম্পল আমরা এসে পড়ছিলাম, ইফ দেয়ার ইজ এ লিফট এন্ড দেয়ার ইজ এ পারসন ওভার হিয়ার এন্ড দ্য লিফট ইজ ওভার হিয়ার এন্ড দ্য লিফট ইজ অ্যাক্সেলারেটিং আপওয়ার্ডস, অ্যাক্সেলারেট করার সময় আমাদের ওয়েট মেশিন বেড়ে যায়, বিকজ although the person has the same weight, mg did not change, they are exerting bigger force on the weight machine. Similarly, when the lift box starts to accelerate downwards, not decelerate, accelerate downwards, তখন আমাদের ওয়েট মেশিনের কি হতো, কমে যেত, because the person will be using a portion of their weight to accelerate themselves downwards. That way, they wouldn't be able to apply that much force onto the weight machine anymore. So when the lift is accelerating downwards, the person also have to accelerate downwards. So if the lift is accelerating downwards at least 1 meter per second square, the person also have to accelerate downwards with 1 meter per second square. So from the 9.8 meter per second square acceleration that they have from weight, they'll be using 1 meter per second square for their own motion. The remaining 8.8 meter per second square is what they're going to be exerting on the lift machine. So for the duration, the lift would accelerate downwards, reading the slightly কি আসবে, কম আসবে। আবার ইউনিফর্ম মোশন থেকে আবার কি হবে, পারফেক্ট ওয়েটে চলে আসবে। Yes. Now these two are not two forces coming from two different physical objects. Gravitational force is what you get available. Cerebral force is what you need to use to maintain the circular motion. So cerebral force কোনো physical source থেকে আসছে না, that is a resultant force that you need to spend or that you need to generate from your physically available forces. এখানে physically available force হচ্ছে gravitational force,
and centripetal force হচ্ছে তোমার resultant force that you need to spend or that you need to use, that you need to make available from the vector sum of all the physically available forces. Yes, friction এর উপরে resultant হচ্ছে centripetal. Yes, yes, answer হচ্ছে yes. বলো। এখানে আচ্ছা বলতেছি বুঝাচ্ছি। এটা শুরুর ক্লাসে বলছিলাম, মানে গত ক্লাসে বলছিলাম যে you need to understand that centripetal force is not a physically available force on an object. It is a generic name of a force that is there. It is a generic name of the resultant force. Generic name, মানে class wise name. It is a generic name of a resultant force that causes the circular motion. অন্য অনেকগুলো physically available সোর্সের ফোর্সকে ভেক্টর সাম করলে আমরা এফসি টাকে পাই। So FC is not coming from a physical interaction. Gravitational force is coming from physical interaction. Friction can come from physical interaction. Magnetic force, electrostatic force can come from physical interaction. এই সবগুলোকে ভেক্টর সাম করে যদি আলটিমেটলি centripetal force develop করে, that would mean the object has to go in a circular motion or it has to change its direction somehow. Yes. বুঝি নাই? না, আমি centrifugal force নিয়ে আলাপ করতেছি না, not going there. Yes, because Earth is not pulling the object at the value what is required for the centripetal force. So the person is not going to levitate. Earth তাকে যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্সে পুল করতেছে তার সার্কুলার মোশন মেইনটেইন করার জন্য তার থেকে অনেক কম ফোর্স লাগবে। Had it been the case that এখানে মনে করে একটা স্যাটেলাইট সেট করলাম যার রোটেশনাল স্পিড হচ্ছে এত বেশি যে ওই জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্সের পুরোটাই তার সার্কুলার মোশনে স্পেন্ড করতে হচ্ছে, ইজ গোনা কিপ অন লেভিটেটিং এট দ্যাট লোকেশন ফরএভার, বন করে ঘুরতে থাকে। দ্যাটস বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স টু দ্য স্যাটেলাইটস। I didn't go at the top yet. টপের পড়াটা এখন ডিসিশনে যায়নি, যাবো একটু পরে। আমি আগে সিম্পল কেসগুলো বুঝাচ্ছি। ইয়েস, এই বন্ধু বুঝা গেছে? দাঁড়া, আমি তোমার কোশ্চেন বুঝতেছি না বিকজ যাই এই ফ্যানটা অফ করেন তো বাবা। দ্য লেফট ওয়ান। ইয়েস, থ্যাংক ইউ। আরেকবার রুবন তো। ইয়েস, আমি টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকর্ন ডিসকাশন এখনো যাই নাই। এখন আমি ইগোটা নিয়ে কথা বলতেছি, ওখানে আর একটু পরে যাব, ওয়ান স্টেপ এট আ টাইম। এইটুকু বন্ধু বুঝে গেছে? পিপল ক্লিয়ার? সো বড় না টাইপের একটু ক্লিয়ার, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্পেন্ড টু মেইনটেইন দ্য সার্কুলার মোশন a part of your available gravitational force. That's why the entirety of the gravitational force cannot be recorded on your device. তোমার ওয়েট মেশিনের ডিভাইসে recorded value of the applied force will become somewhat smaller than the true weight of the object. এইটুকু তাকে কনভিন্স সেকেন্ড কিনা বুঝেন, ঠিক আছে? নেক্সট পার্ট হচ্ছে আমরা যখন উপরে যাব এখানে কি হবে, এখানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিরেকশন হচ্ছে এই জায়গায় এইদিকে। সো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এইদিকে, centripetal force is working towards the left, so let's say this is the resultant force, centripetal force working this way. So আমাদের এই জায়গার এই resultant force জেনারেট করার জন্য এসেনশিয়ালি আমাদের এইদিকে একটা অ্যাভেলেবল ফ্রিকশনাল ফোর্স থাকতে হবে, যাতে করে এই ফোর্স আর এই ফোর্সকে ভেক্টর সাম করলে আলটিমেটলি এটা হয়। দ্যাট ফ্রিকশন হ্যাজ টু বি এক্সট্রিমলি স্মল, কারণ centripetal force এর রিকোয়ার্ড ভ্যালুটা হচ্ছে কি এক্সট্রিমলি স্মল কম্পেয়ার্ড টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি একটু এঁকে দেখাই, মনে করো if I try to approximately try to draw this to scale, যদি আমাদের centripetal যদি gravitational force at this latitude, let's say that is topic of cancer, এটার টোটাল সাইজ যদি এত বড় হয়, তোমার centripetal force towards the center of the circular orbit, circular rotation, এটার সাইজ হবে হচ্ছে আবার ধরো এইটুকু, এত ছোট, or even smaller than that if I try to draw it to scale. তো এটা যদি রেজাল্ট হইতে হয় তাহলে তার মানে তোমার উপর দিকে একটা ফোর্স লাগবে, যে এই ফোর্সটা এবং এইদিকে থাকা কোন একটা ফ্রিকশন যেটা সারফেস থেকে আসবে, এই ফোর্সটাকে ভেক্টর সাম করলে আলটিমেটলি রেজাল্টটা জেনারেট করতে হবে। সো এই ফ্রিকশনের ভ্যালুটা হয় কত? Extremely small. So the person who are above, who are not exit on equator, are always subject to some amount of friction towards the pole to generate that resultant force. So আমি যখন স্টেশনে বসে আছি, আমার টোটাল রেজাল্টেন্ট ফ্রিকশন অন মাই বডি ইজ নট জিরো,
It is a very small, tiny, minuscule value to keep me rotating around this point. Equator is over here. Oh, we are nearly at 22.1. মানে আর্থের অলমোস্ট বগুড়ার উপর দিয়ে মনে হয় 22.1 পাস করছে। I can show this to you. এই যে বাংলাদেশে এই জায়গা দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করছে। This is one of the more reason মানে বাংলাদেশ is such a populated country কেন? Why do you have so many people? তোমরা একটা জিনিস বুঝো, বাংলাদেশের পপুলেশনের একটা সিগনিফিকেন্ট চাঙ্ক কিন্তু বিদেশে থাকে, সিগনিফিকেন্ট চাঙ্ক। যারা অভিবাসন করে পার্মানেন্টলি পাসপোর্ট চেঞ্জ করে চলে গেছে, বাক্সপেটটা গুছায়, অথবা যারা বউ পোলাপান এখানে রেখে বিদেশে গিয়ে চাকরি করে, অনেক হিউজ একটা চাঙ্ক অফ পপুলেশন করে থাকে। তাও বাংলাদেশের মানুষের জায়গা হইতেছে না কেন? বিকজ অফ টু ফ্যাক্টরস culminating together. Number one, lot of rivers passing through the belly of Bangladesh. So it's a very fertile land. Number one, we have a lot of nutrients flowing in. Number two, geographically we live on the topic of cancer, so we enjoy the highest amount of vertical sunlight round the year. Both of them make it extremely good for it to be highly cultivable location. এই জন্য বাংলাদেশে এত মানুষ ক্রপ সাইকেল, ঠিক আছে? সো আমরা প্রচুর ফুড মানে আমরা পার স্কোয়ার মিটার এরিয়া থেকে যে পরিমাণ ফুড জেনারেট করতে পারি বা যেমন ফুড জেনারেট করার আমাদের ক্যাপাবিলিটি আছে, বিকজ অফ দিস টু প্রপার্টিস, ফার্টাইল ল্যান্ড অ্যান্ড এনাফ সানলাইট। এইটা এই কম্বিনেশন পৃথিবীর অনেক জায়গাতেই নাই। যেখানে তোমার দেখা যাচ্ছে খুব মানে কঠোর রোদ আছে, ওই জায়গায় দেখা যাচ্ছে যে ডেজার্ট হয়ে গেছে। We should be a rich country only if we didn't have crooked politicians and crooked lawmakers. We totally should be a rich country, totally. তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা দেশে প্রতি মাসে বা প্রতিদিন বিলিয়নস অফ ইউএস ডলার, বিলিয়নস অফ ফরেন কারেন্সি এমনি ঢুকতেছে। We are getting it. We still cannot make the budget deals. Because the policymakers are shit. And even after this kind of a big revolution, our Bangladeshi people had to accept BNP as the political party, elected political party. So no, we did not get what we deserve. I mean, আগে যেটা হইতো ভোট চুরি হইতো ভোট কেন্দ্রে, এবার ভোট চুরি হচ্ছে ভোট হওয়ার পর রেজাল্ট অফিসে যাওয়ার আগে, in the process of counting. That's shit. And no one, I mean, apart from people who executed it, no one thought of it, I think. চিন্তা করলে হয়তো ওই জায়গাতেও সব জায়গাতে পাহারা বসানো হতো। মানে people are very conspicuous to, anyway, it's political decision, যাচ্ছি না, এখন যা লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে বলে তো লাভ নাই। মানে some of us, many of us, at least many of us in this room, very few of us from the whole population of Bangladesh can choose to leave Bangladesh altogether. But that's not the fate of most of the people. Okay, that's not the fate of most of the people. তোমরা একটা জিনিস চিন্তা করো যে forget about everything. Let's say if the system, if the system wanted to, couldn't every MP had to work like the way a pitch in Janaki Brownbarrier, Hassan Abdullah, the way he operates his office. He is giving presentation, perfect numerical data every once in a while. He is debunking every allegation against him, and no one is able to make any proof against him up so far. Had this been the system built within our Bangladesh government, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা পৌরসভা একইভাবে রান করা পসিবল। হয় নাই কেন? Crooked politician and policy makers. হ্যাঁ, আমি ভোটা চট্টগ্রাম 13, আমার এনআইডি ওই জায়গায়। এনিওয়ে, political discussions aside, you should, political discussion কেন ক্লাসের মাঝখানে করি? Because you should be aware of it. মানে it's in the back of your head
coming ahead in your future, but you should be aware from right now so that you can make a educated decision that what to support, what not to support. ঠিক আছে? Anyway, people are entitled to their own opinion. বলুন কথা শোনো, শ্বাস মেইন কথা হচ্ছে এই জায়গাতে আমাদের সেনিকুলার ফোর্স জেনারেট করার জন্য ওয়েটের কিছু একটা পোর্শন কি করতে হবে, খরচ করতে হবে, বাট ওই পোর্শনটা আমাদের এই জায়গার খরচ করা পোর্শনের থেকে আরো কম আসবে, কারণ এই লোকেশনে এফসির ভ্যালুই কি অনেক কম। যত তুমি উপরে যেতে থাকবে তোমার রিকোয়ার্ড এফসি ভ্যালু আরো কমতে থাকবে, আরো কমতে থাকবে, আরো কমতে থাকবে। তার মানে মোট মিলে দুইটা ফ্যাক্টর কাজ করলো। একটা হচ্ছে চিন্তা করেন, ডিউ টু দ্য রোটেশন অফ আর্থ the required centripetal force as you go from equator to pole decreases, so the applied force on the weight machine increases. কথাটা কি বললাম আর বলতেছি, স্লোলি বলতেছি। Due to the rotation of earth as you move an object from equator towards pole, the required centripetal force for circular motion decreases because the radius of the circular motion decreases. So applied force on the surface increases. ওয়েট মেশিন বলো, সারফেস বলো, ফোর্স রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। আর একটা হচ্ছে ডিউ টু দ্য কার্ভেচার অফ আর্থ, ডিউ টু দ্য শেপ অফ দ্য আর্থ, দ্য অ্যাভেলেবল গ্র্যাভিটেশনাল ফোর্স অর ওয়েট অ্যাট দ্য ইকুয়েটর ইজ ইভেন স্মলার অ্যান্ড পোলে হচ্ছে বেশি। তার মানে পোলে আমাদের মোট অ্যাপ্লাইড ফোর্স দুই দিক থেকে বেশি হচ্ছে। পোলে গ্র্যাভিটেশনাল ফোর্সও বেশি, পোলে খরচ হয়ে যাওয়া ফোর্সের পরিমাণও কম। কি খরচ হচ্ছে? সেরিব্রাল ফোর্স। বুঝা যাচ্ছে? Together this effect produces this amount of difference. কোন অ্যামাউন্ট অফ ডিফারেন্স? শুরু যেটা দেখাইছিলাম যে আমাদের পোলে আমাদের আর্থের এখানে ভ্যালু হচ্ছে এত ছোট, এখানে ভ্যালু হচ্ছে এত বড়, and both of these factors work in the same direction. They both are work in such a way that আমাদের ইকুয়েটরে আমাদের ইফেক্টিভ জি ভ্যালু হবে কম, আর পোলে ইফেক্টিভলি ইকুয়েটরের জি ভ্যালু হবে বেশি। যদি দুইটা একটু অপোজিং বিহেভিয়ার হইতো, যে একটা হচ্ছে পোলের দিকে বাড়াচ্ছে আর একটা হচ্ছে ইকুয়েটরের দিকে বাড়াচ্ছে, then we might have uniform G all over. We might, but both of these factors are working in the same way. দুটাই কি করতেছে? ইকুয়েটরের কাছে জি কে কমাই ফেলছে, ইফেক্টিভ জিটাকে কি করছে? কমাই ফেলছে, আর ওইদিকে পোলের দিকে ইফেক্টিভ জি কে বাড়ায় ফেলছে। সো ডু ইউ হ্যাভ দিস ভ্যারিয়েশন। এই রোটেশনের পার্টটা বুঝা গেছে। ইম্পর্টেন্ট টেক অ্যাওয়েটা হচ্ছে যে আমাদের যে অবজেক্টগুলো আমাদের এরকম ল্যাটিটিউডে থাকবে, যেটা আমরা ভুল করে বারবার বলার পর পরীক্ষা হলে ভুল করে, এই পার্টিকেলগুলোর রোটেশনাল রেডিয়াস আর্থের রেডিয়াসের সমান না, আর্থের রেডিয়াস থেকে কিছুটা ছোট। যেটা তুমি দরকার হলে এই যে একটা মনে করো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখছেন এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড অ্যাঙ্গেলের ভ্যালু, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা যদি মনে করো যদি 23 ডিগ্রি হয়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটাও কত হবে? 23 ডিগ্রি হবে। তো তখন তুমি ট্রিগোনোমেট্রি দিয়ে খুব ইজিলি এই রেডিয়াসটা বাই করতে পারবা। বাই করে তারপর তোমার ফার্দার ম্যাথ করা লাগবে, নট ফার্দার ম্যাথ মানে ফার্দার ম্যাথমেটিক্স লাগতে পারে। আমি ওই অ্যাসপেক্টটা বললাম যে হাউ উড উই অ্যাপ্রোচ দিস কাইন্ড অফ প্রবলেম ইফ ইট শোজ আপ। Yes, yes. Ideally, nah. No. I'll tell you why no. Shuna, if Earth was an hourglass shape, you'd have to assume that it has two large chunk of masses above the equator and below the equator. So resultant force at the equator would be very small. Why not? Exactly. Why not? প্রমাণ গেল। আচ্ছা এখন আসেন আমরা এই কোশ্চেনটাতে ছিলাম, এই কোশ্চেন একটু পড়েন। দিস ইজ অন পেজ নাম্বার 11। কোশ্চেনে কি বলছে? দ্য আর্থ মে বি কনসিডার্ড টু বি ইউনিফর্ম স্ফিয়ার অফ রেডিয়াস 6.37 10 to the 3 কিলোমিটার with its mass at a kilogram concentrated at its center. The earth spins on its axis with a period of 24 hours. The stone of mass 2.50 kg rests on the earth's surface at the equator. ঠিক আছে, সবই বেসিক ইনফরমেশন। ক্যালকুলেট using Newton's law of gravitation the gravitational force on the stone. এটা খুবই সিম্পল, এগুলো ভ্যালুগুলো বসা বের করেন। কত আসছে এটা? gmm by r square বসান, বসা বাই করেন। আর this on page number 11 of your paper 4 booklet.
পাইছো? কত আসছে এটা? এটাকে অবশ্যই মিটারে নেওয়া লাগবে। কত মিটার আসে বাবা? 24.6। আচ্ছা, determine the force required to maintain the stone in the circular path. এখানে গিয়ে তোমার লাগবে হচ্ছে Fc equals to m omega square r। ওমেগা দিয়ে কেন করতে বলছি, কারণ ভি বের করতে গেলে আবার তোমাকে আলাদা করে ভি বাই করতে হবে, দরকার নাই। ওমেগা তুমি ইজিলি টাইম পিরিয়ড দিয়ে বের করতে পারো। করেন। জানি তুমি ম্যাচ করতেছো না, গল্প করতেছো। আচ্ছা ঠিক আছে, ম্যাচ করে আমাকে আনসার বলো। এটা হবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, ভ্যালুগুলো বসাও। এম হচ্ছে কত? 2.50। ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইড বাই 24 ইন্টু 60 ইন্টু 60। এই পুরাটা স্কোয়ার। আর আর হচ্ছে কত? 6.37 ছিল না? হ্যাঁ 6.37। 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 6 কেমন বুঝছেন তো? কিলোমিটার কনভার্ট টু মিটার। বসাও, এটা বসা দেখো কত আসে। খুবই ছোট একটা ভ্যালু আসবে। 0.0842। সো এটাকে এই ফর্মেটে লিখলেও হয়, অথবা তুমি চাইলে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারো। আই ডোন্ট মাইন্ড। সো দেখতেছো ইকুয়েটরে আমাদের ওভারঅল রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু খুবই কম, খুবই কম মানে খুবই কম, মানে এটা ইন দা 100 স্কেল 0.08, এক নিউটনের 8/100। সো ওই জন্য আমাদের দাও অবজেক্টিভ টোটাল ওয়েট কিন্তু হচ্ছে কত? 24/6। ওই জন্য আমরা বেসিক্যালি এটার ইফেক্ট দেখি না। বাট ওই যে বললাম, তুমি যদি ওভারঅল পুরোটা অবজার্ভ করো, দেয়ার উইল বি সিগনিফিকেন্ট ডিফারেন্স ওভার দ্য এন্টায়ার রেঞ্জ অফ দ্য ভ্যারিয়েশন। না, এটা প্লাস করবো না, মাইনাস করতে হবে। কারণ এখানে কোশ্চেন বলছে দ্য স্টোন নাও হ্যাং ফ্রম নিউটন মিটার অন ইউর ইউজ ইউর আনসার ইন 1 টু ডিটারমাইন দ্য রিডিং অন দ্য মিটার, গিভ ইউ আনসার টু 3 সিন হিয়ার। এই নিউটন মিটার বলো, ওয়েট মেশিন বলো, সব জায়গাতেই তোমার সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমাদের অ্যাপ্লাইড ফোর্স থেকে সাবট্রাক্ট করলে তুমি অন্য ফোর্সটা পাবা। সো ইফ ইউ ওয়ান্ডার ওয়াই কেন, আমি এই জিনিসটা একটু এঁকে দেখাচ্ছি, খেয়াল করেন। এটা মনে করেন আমাদের একটা স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে, নিউটন মিটার। তুমি এখান থেকে এই অবজেক্টটাকে এখানে হ্যাং করছো। আইডিয়াটা খেয়াল করেন, এই অবজেক্টের উপরে কি কি আছে? এদিকে একটা টেনশন থাকবে, এদিকে একটা এফজি থাকবে, অ্যান্ড এই দুইটার ভেক্টর সাম করলে কি আসতে হবে? এফসি আসতে হবে। তো আমি যদি এখানে ইকুয়েশন লিখি দ্যাট এফসি শুড বি ইকুয়ালস টু টি মাইনাস এফজি, তাই না? এটা লেখা কি ঠিক হয়েছে? আনসার হচ্ছে ঠিক হয় নাই। কারণ এফসি কাজ করার কথা কোন দিকে? নিচের দিকে। তার মানে এই টি আর এফজির মধ্যে বড় হবে কোনটা? এফজি বড় হইতে হবে। সো আমাকে লেখা উচিত ছিল হচ্ছে এফজি মাইনাস টি। সো আমি যদি এই ইকুয়েশনে লিখি ঠিক মতন এখন, লেটস সে এফসি হুইচ ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু এফসি ইকুয়ালস টু এফজি মাইনাস টি। তো এখান থেকে তুমি যখন টেনশনকে যদি সাবজেক্ট করো, ইউ গোনা গেট হাউ মাচ? টি ইকুয়ালস টু হবে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স মাইনাস সেন্ট্রিপিটাল ফোর্স। সো তোমার টেনশন বা স্কেলের রিডিং আসবে হচ্ছে অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ওই এফসি পরিমাণ কম। ওই জন্য এখানে সাবট্রাক্টটা করতে হয়। বুঝা যাচ্ছে? আর যদি আরো জোরে ঘুরতো তাহলে এই টেনশনের ভ্যালু আরো কম আসতো। ওকে, প্লাস্টিকের শীত চলে আসছে। মামুন, থ্যাংক ইউ। মামুন ইজ হু মেক্স মাই ওয়ার্ল্ড গো রাউন্ড। দ্যাট ডাজন্ট সাউন্ড রাইট। এনিওয়ে, বসা বসা দেওয়া কত আসছে এটা? 24.5। সিএসএফ করে 24.5 নিল, মানে একটু কমবে আর কি। আগে ছিল 24.6 এন্ড বিয়োগ করে আসছে 24.5। এই টেকনিক্যালিটি বুঝা গেছে, থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা বুঝা গেছে। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা খেয়াল করেন। বলবান চুপ। A satellite is orbiting the Earth. For an astronaut in the satellite, his sensation of weight is caused by the contact force from his surrounding. এই দুটা লাইন স্টার মার্ক করো। This is very important. Our sensation of weight comes from the contact force from his surrounding. I am sensing my weight not because I can sense the Earth is pulling me.
I'm sensing my weight because I can sense the surface is squashing on my feet. While I'm laying down, I can sense the bed or the surface is squashing on my skin. You are always getting squashed on the lower part of your body. তুমি যেভাবে থাকো না কেন, বসলে হচ্ছে পায়ের নিচে, দাঁড়ায় থাকলে হচ্ছে তোমার এটাকে কি বলে, palm of the feet. Oh, আচ্ছা হ্যাঁ, when you are standing you experience that squeezing effect on the sole of your feet. If you are laying down, if you experience on the surface that on the direction that you're laying up. তুমি যদি ভার্টিক্যাল পুশ আপ করো, এটার নাম কি, handstand. Yeah, if you do the handstand, then you will experience the entirety of the weight working on your palm. You are always experiencing the squeezing effect at a location of your body that is down, not necessarily repulsion. This is what giving us that squeezing effect on our skin. The squeezing effect is essentially what gives us the sensation of understanding the weight. If that goes away, our body slowly starts to feel weightless. And the primary example that you might have experienced is whenever we go to water. When we go into water, we have a significant upthrust. তার মানে তখন আমাদের resultant force working on our body কমে যায়। আর্থের ওয়েট কাজ করে একটু, আপট্রাস্ট কাজ করে প্রতি অল্প একটু, মোট মিলে আমাদের স্কিন লেস স্কোয়াশড হয়। সো তুমি নর্মালি বাতাসের থেকে খাটে শুলে তুমি যতটুকু স্কোয়াশ ফিল করবা বা প্রেশার ফিল করবে ইন ইউর স্কিন, when we go into water you're going to experience less pressure. তোমার ফোর্স পার ইউনিট এরিয়া অন ইউর বডি সারফেস কি হবে, কমে আসবে। and that is what gives you the sensation of weightlessness. You do not feel weightless altogether because there is still the squeezing effect on your skin, but you feel lighter because a significant portion of a chunk of your weight is not supported by your skin anymore. A significant chunk of it is being supported by the upthrust from the fluid. বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ওয়েটলেসনেস এর কনসেপ্ট। সো তার মানে হচ্ছে ওয়েট এক্সপেরিয়েন্স করার জন্য স্কিনকে কম্প্রেস হতে হবে। Our brain can only perceive what our skin feeds us to the brain. ওয়েট এক্সপেরিয়েন্স করার জন্য কি হতে হবে, স্কিনকে কম্প্রেস হতে হবে, এবং স্কিন যেদিকে কম্প্রেস হবে আমরা ওয়েটটাকে ওদিকে ফিল করব। নাও এক মিনিট, what is really important that এখানে আমাদের কোশ্চেনটা পড়েন, the astronaut reports that he is weightless despite being in the Earth's gravitational field. Suggest what is meant by the astronaut reporting that he is weightless. এইটার একটু পরে, এটার কোর আন্ডারস্ট্যান্ডিংটা একটু খেয়াল করেন। কোর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, if the satellite where inside which the astronaut is currently at is going around the Earth at the exact using the exact FC value that it has available FG as. এই হচ্ছে আর্থ, এই হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইটের ভিতরে মানুষ আছে, এই লোকেশনে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে মনে করো 10,000 নিউটন। যদি সে এমন একটা সার্টেন স্পিড মেনটেন করে যে তার এফসি ভ্যালু পারফেক্টলি 10,000 নিউটন হয়, তার মানে হচ্ছে কি এভরিথিং, দ্য পারসন ইনসাইড দ্য স্যাটেলাইট, এভরিথিং এলস দ্যাট ইজ ইনসাইড দ্য স্যাটেলাইট are not going to exert any force on any surfaces because they are using all of their gravitational force to continuously accelerate them in the circular path. Because they're using all of the available gravitational force, they will not be squeezing on any surface normally. They can basically levitate. And that is exactly what happens. They sense weightless because they are not squashing on any surface. Because the weight that works on them at the position. Does weight work? Yes. Can they sense it? No. Why? Because they are not exerting that weight on any surface continuously. Their weight is continuously being used to do what? Change of direction. Change of direction. হ্যাঁ বলো, কোশ্চেন কি ছিল? ইয়েস, এই কেসে রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে যাবে। হ্যাঁ, ওটা তুমি ইলেকট্রিক রিপালশন বলতে পারবা। ইয়েস, দ্যাট ইজ দ্য জেনারিক নেম দ্যাট ইউ ইউজ ইজ কল্ড কন্টাক্ট ফোর্স। এন্ড ওইটা ইলেকট্রিক রিপালশন থেকে আসে। এন্ড আরো কয়েকটা ইফেক্ট আছে, অ্যাডিসিভ, কোহেসিভ, কোহেশন কিছু ফোর্সেস আছে, ওগুলো কাজ করে। নট নেসেসারিলি।
এইটা তুমি একটা ইলেকট্রন জাজ করলে হবে না, you have to consider the entirety of the atom, that is entirety of your hand surface and on the floor that there is. So তুমি সবগুলো ভেক্টর সাম করে চিন্তা করতে হবে। ভেক্টর সাম করলে তখন তুমি পার্টিকুলার পাবা, বাট একটা করে জাজ করলে পার্টিকুলার পাবা না। তোমার কোশ্চেন কি ছিল? Less of the weight. Yes. No. The reason we never sense our brain exists is because there are no pressure sensors around the cavity on the inside of the brain. We have a supporting fluid that works as a shock absorber, so the brain doesn't get squashed whenever we get a jolt. But there are no pressure sensors that is built within the inside of the cavity, that inside surface of the skull. Skull inside surface of pressure sensor develop করা নাই. Because there are no pressure sensors, you cannot sense that pressure. Pressure sensors are mostly built up on our hand, on our entirety of the outer skin, inside our colon, because when that pressure builds up, we need to poop. Inside our ureter, when that pressure builds, we need to pee, and also in some other places internally. But for most part, all the pressure sensors are built on the outer skin. Yes, because our brain can only sense what the nervous system feeds it, and nervous system feed করার জন্য তোমার আগে সেন্সর থাকতে হবে। সেন্সর থাকার পর সেই সেন্সটা প্রপারলি ব্রেনে ক্যারি হওয়ার কন্টিনিউয়াস প্যাথ বা নার্ভাস সিস্টেম থাকতে, মানে মনে করো এখানে প্রেশার সেন্সর আছে, নার্ভ কাটা পড়ছে, I'm sensing it, but it's not passing through. So that's the whole thing. So এই আইডিয়াটা বুঝা গেছে কি বলছি এতক্ষণ? এটা মার্ক স্কিমের ল্যাঙ্গুয়েজটা দেখেন, বলবান এটা কোন ইয়ার কোশ্চেন? S1542। আচ্ছা, যেহেতু তোমরা আমার ক্লাসের বাইরে নিজেরা কথা বলছো, এই কোশ্চেন আমি পরে নিব ক্লাসের পরে, ঠিক আছে? কারণ তোমাদের কথা বলার কথা না, তোমরা কথা বলার কনফিডেন্স আমি এই ডিরেকশনে হচ্ছে লেকচার দিতেছি, তোমরা এখানে বসে চারজন গুডু 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 করতেছো। It might very well be subject related, but you could talk to me as well. It bugs me, although it doesn't look like it. It does. S1542. That's part of the job responsibility that get attached to the occupation called teaching. Question number B পড়েন, আনসার পড়েন। Wait, এটা কত নম্বর কোশ্চেন ছিল? মেজর 1542 কোশ্চেন নাম্বার, চুপ করো না। কোশ্চেন নাম্বার 1 নাকি 2? এটা কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর বি দেখেন, মাস্কিং ল্যাঙ্গুয়েজটা পড়েন কেয়ারফুলি। কি কি বলছে? Gravitational force provides centripetal force. Gravitational force is equal to the centripetal force, except gmm non m1 by s square equals to mx omega square, or fc equals to fg. লিখলে তোমাদের মার্কস দিবে। Weight or sensation of weight comes from the contact force, the reaction force, that is different from fg and fc. So sensation of weight is the difference between the fc and the fg, which in this case is 0. So it is the reaction force that our brain senses as weight, not the true weight. It is a contact force that our brain senses as reaction force. এই জন্য যখন হচ্ছে আমরা রোলার কোস্টারে যাই, it feels dangerous. কেন? Because sometimes when the roller coaster is going at a very high speed, we sometimes feel squashed to the seat. When the roller coaster is going upside down, we feel very lighter, as if we are going to fall off the seat. That direction of pressure is what gives us the sensation of danger. Naturally, instinctively. That's what makes the roller coaster journey enjoyable. Yeah, chill, exactly. And it's the same reason why other people, for example, jet fighters, they experience a much higher G than regular. Because whenever they take a very sharp turn, the seat has to push them inward to the circle at a value more than their weight. মনে করো সিটে বসে আছে হচ্ছে 100 নিউটন ফোর্স নিয়ে নরমালি, বাট আমি যখন ঘুরতেছি তখন আমার দরকার হচ্ছে 500 নিউটন ফোর্স। তার মানে কি আমার সিট আমাকে টুয়ার্ডস দ্য সেন্টার
500 into force দিতে হবে। So আমার contact surface force value 5 times হয়ে যাবে। That's what's called 5G. I'm experiencing 5 times more weight than I normally would. That's what makes my body experience a much bigger reaction force. So important takeaway. Weight and sensation of weight, not the same thing. Weight comes from gravitational effect, more or less unaffected by nervous system. আমারও weight আছে, এই অবজেক্টের weight আছে, এই অবজেক্টের sense of weight কত? How much does this object sense its weight as? Nothing. It doesn't have any sense. It is not a conscious being. It doesn't have a nervous system. But does it have weight or not? Yes. I have weight and I can sense weight because I have a sensibility. Weight and sense of weight are not the same thing. Sense of weight comes from the contact force. Weight comes from gravitational effect. নিচে লিখেন, এই কোশ্চেন নিচে লিখেন, এখানে লেখেন। Ideally, yes. If nothing else is eating up the weight. Yep. বোঝা কিনা? That is usually comes from the gravitational force minus the resultant force of the scenario. সাকুলম্বসন সেন্টিমিটার ফোর্স। আবার তুমি যখন হচ্ছে আবার সুইমিং পুলে যাবা, তখন তো সেন্টিমিটার ফোর্স, তখন হচ্ছে আপ থ্রাস্ট। সো ওই সেন্টিমিটার ফোর্সটা ডিফারেন্ট কেসে ডিফারেন্ট জিনিসের জন্য এফেক্টেড দিতে পারে, বাট ইট ক্যান বি এফেক্টেড। সো সেন্সেশন অফ ওয়েট এন্ড ওয়েট আর নট দ্য সেম। ইম্পর্টেন্ট টেকআউট। ওকে, আচ্ছা, গ্রাফের একটা কোশ্চেন আমরা করি, তারপর আমরা ক্লাস ক্লোজ করব। দেখছো সবাই এটা বুঝা গেছে স্টেটমেন্ট? আচ্ছা, গ্রাফ যেখানে দেওয়া আছে সেরকম না, তোমাদের গ্রাফ আঁকতে হবে সেরকম একটা কোশ্চেন টাইপ করা দরকার। আই এম গোনা ট্রাই এন্ড লুক। This is very amazing. Do you guys wonder how anyone measure the value of capital G? Shouldn't you wonder? একটা গ্রাফের কোশ্চেন দেখছি, বাট আমার পছন্দ হয় নাই। যাক, ওটাই করে প্যারা নাই। Everyone, please move on to page number 32। পেজ নাম্বার 32। এখানে একটা গ্রাফ আছে, আমাদের গ্রাফটা আঁকা লাগবে। গ্রাফটা কেমনে আঁকতে হয়, কি বিষয় আসে, এগুলো আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন,
প্রথমে ডেফিনিশন দেওয়া আছে 2 মার্কের ডেফিনিশন, টিপিক্যালি ফ্রি মার্ক, সো এই মার্কগুলো যাতে লুজ না হয়। 3 নম্বরে আসেন, an isolated solid sphere of radius r may be assumed to have its mass m constant at its center. The magnitude of the gravitational potential at the surface of the sphere is phi. On figure 1.1, show the variation of the gravitational potential with distance d from the center of the sphere of values d from d equals to r to d equals to 4r. এক্সামিনার ইচ্ছে করে এখানে 2 এক্সিস এর জায়গা দিছে, যারা পজিটিভ রাখবে তারা অটোমেটিক্যালি 1 মার্ক কম পাবে। পুরো গ্রাফটা কোথায় এক্সিস্ট করার কথা? নেগেটিভ সাইড এক্সিস্ট করার কথা। পটেনশিয়াল বাই ডিফল্ট বাই ডেফিনিশন ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি। আচ্ছা, এখন আসেন, আমাদের এখানে বলে দিচ্ছে সারফেসের ভ্যালু হচ্ছে কত? ভ্যালুগুলো আস্তে আস্তে খেয়াল করেন। অ্যাট দ্য স্ফিয়ারে আমাদের সারফেসের ভ্যালু হচ্ছে ফাই, এবং ওরা বলে দিচ্ছে টেকনিক্যালি ম্যাগনিটিউড। ঠিক আছে, তার মানে আমাদের গ্রাফ শুরু হবে হচ্ছে এই জিরোটা কিন্তু হচ্ছে আমাদের সেন্টার। ঠিক আছে, সো দ্য ভ্যারিয়েশন অফ দ্য গ্রাভিটেশনাল পোটেনশিয়াল উইথ ডিসটেন্স d ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। সো আমাদের গ্রাফ শুরু হবে এখান থেকে, এই বুঝছো তো? আচ্ছা, 2r লোকেশনে আমাদের ফাই ভ্যালু কত হবে? হাফ। কিভাবে? কারণ ফাই ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। সো আর যে রেশিওতে চেঞ্জ হবে, ফাই একই রেশিওতে কমবে। সো ডাবল দ্য ডিস্টেন্স গিভস ইউ 0.5, ট্রিপল দ্য ডিস্টেন্স গিভস ইউ 0.33। 0.33 কোথায় হবে? এখানে হচ্ছে প্রত্যেক ডিভিশন কত করে? 0.05। তো দেখো 0.33 ডিভাইড বাই 0.05 কত হয়? ক্যালকুলেটর 0.33 ডিভাইড বাই 6 ডিভিশন। সো এখানে 6.626 6.6 ডিভিশন। তাহলে আমি 6.5 ডিভিশনে মার্ক করলাম। এই হচ্ছে 5, 6, 6.5 হচ্ছে এই জায়গায়। আর 4 এর জন্য 0.25, 0.25 এর জন্য হচ্ছে 5 ডিভিশন এক্স্যাক্টলি। সো দ্যাট কামস ওভার হিয়ার। সো ইউ গেট 4 পয়েন্টস ওভার হিয়ার। এই 4টা পয়েন্ট দিয়ে অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল স্মুথ একটা কার্ভ আঁকতে হবে। নাও ইন্টারেস্টিং পার্ট, তুমি যদি বারবার মুছামুছির ঝামেলা যাইতে না চাও, ইউ ক্যান অলওয়েজ চুজ টু প্লট মোর পয়েন্টস। এন্ড এটাও খুব সিম্পল। সিম্পল কিভাবে? মনে করুন এই জায়গাতে আমাদের ডিসটেন্স হচ্ছে 1.5 আর, রাইট? 1.5 আর না? সো তুমি টোটাল 1.5 এর ডিভিশন নেওয়ার কথা সেটাও তুমি চাইলে বের করতে পারবা, খুব ইজি। কিভাবে বলেন? 1.5 আর এর জন্য আমাদের ফাই এর চেঞ্জ হবে হচ্ছে 1 ডিভাইড বাই 1.5 আর। 1 ডিভাইড বাই 1.5 করলে কত হয় দেখো? 1 ডিভাইড বাই 1.5 করলে কত হয়? 0.67। তো এই গ্রাফে 0.67 হয়ে কোথায়? 0.675 আসছে না? আমি তো দেখাই দিচ্ছি, দেখো 0.67 ডিভাইড বাই 0.05। 0.05 হচ্ছে আমাদের এই গ্রাফে স্মলেস্ট ওয়ান ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.05। 13.33 আসে। তাহলে এই বরাবর যদি প্লট করি তাহলে আমাদের আসবে 13, 1 2 3, 13, 13.33, আবার এই জায়গাতে একটা পয়েন্ট আসবে। তো তুমি চাইলে ইনবিটুইন পয়েন্টস গুলো চাইলে লেভেল করতে পারো। ঠিক আছে, যদি আরো বেশি পয়েন্ট ইনবিটুইন লেভেল করে নাও তাহলে তোমার স্মুথ কার্ভটা আঁকতে আরো কি হবে? ইজি হবে। বাট মিনিমাম 4টা পয়েন্ট তোমার লেভেল করাই লাগবে, এটা হচ্ছে মিকি রিকোয়ারমেন্ট। এবং পয়েন্টগুলো অবশ্যই ডট সার্কেল দিয়ে লেভেল করবা, তারপর স্মুথ কার্ভ আঁকবা। শুধু কার্ভটা আঁকবা না, তাহলে জিনিসটা হবে এক্সামিনাররা বুঝবে যে তুমি তোমার নেসেসারি ক্যালকুলেশন করে তারপর কার্ভটা আঁকছো। সো ইউ উইল বি মোর এলিজিবল টু গেট দ্য ফুল মার্কস। বলো? Because gravitational potential is always negative. Pi equals to minus gm by r. Exactly. ম্যাগনিটিউড বলে যাতে স্টুডেন্টরা কনফিউজ হয় যে তারা উপর সাইড রাখবে না নিচের সাইড রাখবে। তারা যদি বলতো যে the potential is phi, that would automatically mean that you are supposed to draw on the top. Whenever they say the gravitational magnitude is phi, then they are not stating you the sign exactly. They're stating you the magnitude. Sign has to be coming from your brain. So you have to physically choose whether you have to draw it from the top or bottom. বুঝে গেছে? সো এই গ্রাফটা আঁকলাম। এই গ্রাফটা আঁকা তো খুব কঠিন কিছু ছিল না, এটা শুধু শুধু সময় নষ্ট করছে। ইয়েস, দেখো তো আর এরকম কিছু কোথায় আছে? গুড, বাই করো। একই গ্রাফে জি আঁকতে পারবো, বাট আমাদের ভেরিয়েশন তো, হ্যাঁ এই যাও, এটা তো ইয়া নাই, চিট নাই। আচ্ছা, কি বলতেছিলাম? ইয়া, এই আব্দুল, 1 মিনিট।
এগুলো কি এটুর বুকলেট রেডি হয়েছে? রূপন তোকে দাও। আরেকটা যেন কে বানাই, হ্যাঁ দুইটা নিয়ে আসো, দুইটা আনো, একটা ওরে দাও, আর একটা এই যে যার সম্পর্কে খুব স্মার্ট একটা ছেলে আছে ওকে দাও। No, no. It is what you see the most. I see his smartness more than he is black. In my opinion, most of the black people that I've seen are some of the most smart people ever. Mm. So, so listen. This what do you know what this would mean? Allah has blessed in two cases. Allah has decided to give them more melanin than other people. Allah has decided to give them more smartness than other people. So they have less skin issues. They have to spend less money on their skin diseases. They have to buy less skin products for the rest of their lives. And because they themselves don't see themselves naturally, unless they're looking at the mirror, they're not bothered by their skin color. Everyone else is. And that's what everyone else more racist than himself. Think about it. Exactly. If I'm ugly, that's a benefit for me. Because I don't see myself. Everyone else sees me. That's fun. Joke's on you. Beauty come in different dimensions. Question number two. On the XCP 2.1, scales a very short distance from a point mass of the gravitational field strength due to the mass. তো এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ রাখতে বলছে, আমাদের যে কোনো একটা শেপের জন্য রাখতে বলছে। সো কোর আইডিয়াটা হচ্ছে তুমি যেই ভ্যালু থেকে স্টার্ট করো না কেন, আমাদের এখানে অ্যাসিম্পটো রাখতে হবে। ও এখানে কোন রকম আমাদের ইয়া দেয় না, কি দেয় নাই, কোনো রকম না। পজিটিভ গ্র্যাভিটেশনাল ফিল্ড পজিটিভ দুটো হতে পারে। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কখনো পজিটিভ হবে না। স্কেলার কোয়ান্টিটি হুইচ ইজ ডিফাইন্ড টু নেগেটিভ। পটেনশিয়াল তোমার ফোর্সের ডিরেকশনের বেস করে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোন ডিরেকশন তুমি ভেক্টর ডিরেকশন পজিটিভ ধরতেছো। আচ্ছা, এইটা আকার ট্র্যাপটা কথা সেটা তোমার বুঝাই। প্রমাণ দেখো, এইদিকে কিন্তু ডিভিশন দেওয়া আছে, না, এইদিকে ডিস্টেন্স দেওয়া আছে। আচ্ছা ধরো আমি 10 ডিভিশন ডিস্টেন্সের জন্য মনে করো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থকে ধরলাম হচ্ছে এই জায়গায়। এই পয়েন্টের হাইট কত দেখো তো, 30 ডিভিশন না? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। আই এম চুজিং জি ইকুয়ালস টু 30 when r equals to 10। আমাকে এই প্রপোর্শনাল জিনিসটা মেনটেন করে হচ্ছে গ্রাফ আঁকা লাগবে। ইফ ইউ ওয়ান্ডার স্যার আপনি তো এখানেও ধরতে পারতেন, হ্যাঁ আমি এখানে ধরলে এইভাবে আসতো, তাই নাই? এটা একটু দেখাই, হোয়াট ডু আই মিন বাই দিস। আমাদের কোর আইডিয়া হচ্ছে কিছু জি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, ঠিক আছে? তার মানে আমি যদি এখন আর কে ডাবল করি, 10 এর জায়গায় যদি 20 নেই, তাহলে আমাদের জি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 30 ডিভাইড বাই 2 স্কয়ার, দ্যাট ইজ 30 ডিভাইড বাই 4। করো কত হয়? 7.5। তাহলে এই লোকেশনে আমাদের জি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 7.5 ডিভিশন, দ্যাট ইজ অ্যাবাউট দেয়ার। হিসাব বুঝতেছেন? ডাবলিং দ্য ডিস্টেন্স মেক্স দ্য গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ 1/4। আমি 10 ডিভিশন ডিস্টেন্স দূরে ধরছিলাম 30, সো 20 ডিভিশন দূরে হবে হচ্ছে তার 1/4। আচ্ছা, এরপর যখন ট্রিপল ধরবা, সো 30 ডিভাইড বাই 9 কত হয়? না, 1/r স্কয়ার। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, নট পটেনশিয়াল, আর স্কয়ার। বুঝা যাচ্ছে? সো 30 ডিভাইড বাই 9 করলে কত হয়? 3.33। তাহলে এই পজিশনের লোকেশন হবে হচ্ছে 3 এর একটু উপরে, সো 3.33 জন্য আমি এখানে একটা মার্ক দিলাম। 40 ডিভিশনে কোথায় হবে? 30 ডিভাইড বাই 16, 30 ডিভাইড বাই 16, 30 ডিভাইড বাই 16 করলে তো 0 পয়েন্ট সামথিং হওয়ার কথা। হ্যাঁ, ও সরি, হ্যাঁ 1.9। আচ্ছা 1.87, 1.9 মানে 2 এর একটু নিচে, ধরো 2 এর একটু নিচে এখানে দিলাম, ঠিক আছে? এই যে তোমার 4টা পয়েন্ট আসছে, এই 4টা পয়েন্ট তোমার স্মুথ কার্ভ আঁকা লাগবে। এখন কথা হচ্ছে এই 3টা পয়েন্ট দিয়ে স্মুথ কার্ভ আঁকা পসিবল, তাদের লিটারাল ডিসটেন্স অনেক কম, বাট এইখানে আঁকাটা একটু ডিফিকাল্ট, রাইট? সো মাইট অ্যাজ ওয়েল বি দ্যাট আই ক্যান চুজ টু প্লট অ্যানাদার পয়েন্ট ওভার হিয়ার। এখানে আমাদের চেঞ্জ ফ্যাক্টর হচ্ছে 1.5। সো তুমি একটা কষ্ট করে জিনিস করো, 30 ডিভাইড বাই 1.5 স্কয়ার করো, দেখো এটা ডিভিশন নাম্বার কত আসে। কত আসে? 30.33 আসে। তাহলে এই বরাবর আমাদের হবে হচ্ছে 10
13.3 অ্যাবাউট এরকম আছে, তাহলে তোমার আরেকটা পয়েন্ট বাইর হলো। এখন তুমি মোরলেস একটা স্মুথ কার্ভ রাখতে পারবা, এবং এই স্মুথ কার্ভটা তোমার এইখান মানে একেবারে এই এজ থেকে শুরু করে এজ পর্যন্ত পুরো রাখতে হবে। ইউ ক্যান ফিনিশ দ্য গ্রাফ ওভার দেয়ার। আমি মাঝখানে পয়েন্টসগুলো দেখাইছি কেন? আঁকার সুবিধার জন্য। এন্ড ইফ ইউ ওয়ান্ডার কেন বর্ডার টু বর্ডার রাখতে হবে, কারণ কোশ্চেনে বলে দিচ্ছে এটা কি জিনিস, পয়েন্ট ম্যাচ। তার মানে কি গ্রাফটা অ্যাকচুয়ালি শেষ হবে না। মাঝখানে কিভাবে বের করছি, এই যে আমি শুরুতে তো ধরছিলাম 10 ডিভিশনের জন্য, এটা হচ্ছে কত ডিভিশন, 15 ডিভিশন। তাহলে আমাদের চেঞ্জ ফ্যাক্টর অফ আর হচ্ছে 1.5, তাহলে জি এর চেঞ্জ ফ্যাক্টর হবে জি হবে 1/5 স্কোয়ার। বুঝে গেছে? তোমরা যদি শুরু করতে চাও এই পয়েন্ট থেকে, বি মাই গেস্ট, কোনো সমস্যা নেই, তখন তোমাদের গ্রাফটা আরো অ্যাগ্রেসিভলি ডিকে করবে, পারফেক্টলি রাখতে পারবা। বাট টু মাই এক্সপিরিয়েন্স দিস গিভস ইউ দ্য মোস্ট ম্যানেজেবল পজিশনস। ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যে এই গ্রাফটা যেহেতু পয়েন্ট ম্যাচ বলছে, গ্রাফের এজ টু মানে গ্রাফের এজ টু এজ রাখতে হবে। দিস হ্যাজ টু গো অল দ্য ওয়ে আপ ওভার দেয়ার, দিস টু ফিনিশ অল দ্য ওয়ে আপ ওভার দেয়ার। এন্ড এইটা আমি স্মুথলি এখানে আঁকতে পারবো না, কারণ আমার ওই স্কিল নাই। সো আই এম গোনা ট্রাই টু ডু ইট সামওয়্যার এলস হুইচ ওয়্যার আই ক্যান অ্যাকচুয়ালি ইউজ মাই স্কিল। এটা হচ্ছে এমএস পেইন্ট। তোমরা কি মনে করতেছো না যে এমএস পেইন্টে কেমনে করে আমি স্মুথ কার্ভ রাখবো? ইয়েস, দ্য কার্ভ থিং। ওকে, এই যে দেখেন না না না, আমি দেখাইতেছি, এটা আঁকার সিস্টেম আছে। This ah! You get the point. আমি মুভ কর, আচ্ছা পরেরটা আসো, চুপ থাকো। On the axis of figure 2.2, sketch the variation of the speed of the magnitude of the force, variation of the speed of the magnitude of the force on a charged particle moving at right angles to the uniform magnetic field. এটা তোমরা এখনো পড়ো নাই, ম্যাগনেটিক ফিল্ড চার্জ পার্টিকেল এখনো শিখো নাই, এগুলো আছে সিলেবাসে। সো এটা একটা কম্পোজিট কোশ্চেন, সো এটা আপাতত বাদ। সো আই এম গোনা রাইট ওভার হিয়ার লেটার। এটাও এটাও আপাতত বাদ। সো এখানে একটা গ্রাফই ছিল। ঠিক আছে, শুনো, তোমাদের হোমওয়ার্ক বলতেছি, পরের ক্লাস কবে? পরের টুইসডে। ঠিক আছে, ভালো করে শুনেন, লাস্টের থেকে 20টা প্রবলেম করে নিয়ে আসবেন, লাস্টের থেকে, কারণ লাস্টে আছে রিসেন্ট ইয়ারের কোশ্চেন। আই ওয়ান্ট টু ট্রাই দোজ। লাস্টের থেকে 20টা প্রবলেম, 20টা বলি নাই, 20টা প্রবলেম। ঠিক আছে, এটা হোমওয়ার্ক অ্যাটেম্প করে আসবেন। যা যা সমস্যা আমি লাস্ট ক্লাসে কোশ্চেন টু কোশ্চেন আনসার দেওয়া হবে, আমি একটা একটা করে সব প্রবলেম সলভ করাবো না। You ask me, propose me problem, I'll discuss the problem. So you need to come with your problem list. Thank you very much.